রোজ মেঘকে তামান্নার কাছে দিয়ে রুমে গেল। মেঘ রোজের কোলেই ঘুমিয়ে পড়েছে। রোজও রুমে গিয়ে যেভাবে ছিল ওভাবেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কারণ রাত হলেই আবার বেরিয়ে যাবে। রোদের জ্বর কিছুটা কমেছে। মেঘ রোদের পাশেই শোয়া ছিল। তাই ঘুম থেকে উঠে রোদকে দেখে উঠে বসে রোদের পেটের উপর গিয়ে বসে হাত দিয়ে রোদের মুখে হাত দিয়ে নিজের আদো আদো ভাষাতেই বলল, পাপা পাপা পাপা। রোদ নিজের ছেলের কাণ্ড দেখে হাসছে। রোদও উঠে বসে মেঘকে কোলে নিয়ে বলল, আমার পাপা কি তার পাপাকে মিস করছিল? এবার মেঘ মাম্মা মাম্মা করতে লাগল। তামান্না এসে মেঘকে কোলে নিয়ে খাইয়ে দিল। সন্ধ্যার দিকে রোজের ঘুম ভেঙে গেল। রোজ কাবার্ড থেকে টাকা নিয়ে নিচে এলো। বের হবে এমন সময় রোদ বলল, আজকে না গেলে হয় না? রোজ হেসে বলল, না। তামান্না রোজের কাছে এসে বলল, এভাবে যাবি? এটা বলার কারণ রোজ একটা টি শার্ট পরা আর একটা 3/4 প্যান্ট। রোজ বিরক্তি নিয়ে বলল, দেখতেই তো পাচ্ছি সেভাবে যাচ্ছি, বলে বেরিয়ে গেল। সবাই মন খারাপ করে বসে রইল। রোজ গাড়ি স্টার্ট দিয়ে সোজা ক্লাবে চলে এলো। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো। এরপর গাড়ির সাথে হেলান দিয়ে একমনে সিগারেট খেতে শুরু করল। একটা শেষ হতে আরেকটা ধরাচ্ছে। এভাবে প্রায় 5টা সিগারেট শেষ করল। ক্লাবে ঢুকবে তখনই নীরব এসে হাজির হল। রোজ দাঁতে দাঁত চেপে ভেতরে গেল। রোজের পিছনে নীরবও গেল। আজকে ক্লাবে অন্যরকম আমেজ। তাতে রোজের কোনো মাথা ব্যথা নেই। রোজ নিজের মতো বারে গিয়ে বসল। এক বোতল মদ নিয়েই খেতে শুরু করল। 8টা বাজতেই হই চই শুরু হয়ে গেল। রোজ বিরক্তিকর ফেস করে বলল, আজকে এত হই চই কেন মিউজিক ছাড়া? একটা ছেলে শুনে বলল, কারণ আজকে রকস্টার আবির রায়জাদা গান গাইবে। রোজ নিজের মতো বসে রইল। একটু পরেই সবাই আবির নাম জপতে লাগল। তখনই একটা ছেলে ক্লাবের ডান্স ফ্লোরে এলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোজ পিছন থেকে দেখল। ছেলেটার পরনে ব্ল্যাক ড্রেস, মুখে মাস্ক লাগানো, চুলগুলো বিদেশিদের মতো কালার করা, চোখে কালো সাইন গ্লাস লাগানো। ছেলেটা মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আর ইউ রেডি গাইস? রোজও হেলেদুলে এগিয়ে গেল। ছেলেটা একবার রোজকে দেখল। আপনি কারাম কি কার দায়ে? ইয়ারা ইয়ারা ইয়ারা। সাইন গ্লাসে হাত দিয়ে আবার হাত নামালো। মুঝকো ইরাদে দে, কাসমে দে ওয়াদে দে, মেরি দুয়া কে, ইশারো কো সাহারে দে। গিটারটা হাতে নিল এবার। দিলো কো ঠিকানে দে, নাইয়ে বাহানে দে, খাবো কি বারিসো কো, মোশাম কো প্যামানে দে। উল্টো দিকে ঘুরে গিয়ে দাঁড়ালো। আপনি কারাম কি কার দায়ে? কার দে ইধার তু নিগায়ে।
सुन रहा है ना तू? रो रहा हूं मैं। सुन रहा है ना तू? क्यों रो रहा हूं मैं? এবার আবার সেই দিকে ঘুরল, যেই দিকে রোজ দাঁড়ানো। সেই দিকে ঘুরেই সবাইকে সরিয়ে রোজের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে গিটারটা একজনের হাতে দিয়ে এবার অন্য গান গাইতে শুরু করল। আরে লাড়কি বিউটিফুল কার গায়ে চুল, আরে লাড়কি বিউটিফুল কার গায়ে চুল, দেখ তেরা রং বাউলা, লাড়কি নেহি হে তু গারাম মামলা। রোজকে একটানে কাছে এনে চেঁচিয়ে বলল, এভরিবডি লেটস নাচো। আবির রোজের কোমরে হাত দিয়ে আছে। রোজের খুব রাগ লাগছে আবিরের ছোঁয়াতে, কিন্তু আবির রোজকে এমনভাবে ধরেছে, রোজ কিছু করতেও পারছে না। আবির রোজকে নিয়ে ডান্স করতে লাগল। এক পর্যায়ে হঠাৎ লাইট অফ হয়ে গেল। তখনই রোজ অনুভব করল ওর হাত জ্বালা করছে। তবে রোজ একটু টু শব্দও করল না। যেই মেয়ে কি না হালকা ব্যথা পেলে পুরো বাড়িটা মাথায় তুলে নিত। লাইট অন হতেই দেখল হাতে গোল দাগ, আর নিচে সিগারেট পড়ে আছে। রোজের হাত থেকে রক্ত পড়ছে। রোজ বুঝল কেউ ওর হাতে সিগারেট চেপে ধরেছিল, কিন্তু বুঝতে পারছে না কে হতে পারে। আবির তো পাশেই আরেকটা মেয়েকে নিয়ে ব্যস্ত। রোজ একটা মদের গ্লাস নিয়ে পোড়া জায়গায় মদ ঢেলে দিল। যে ওর পোড়া জায়গা দেখেছে সবাই এমন ঘটনায় অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব দৌড়ে এসে রোজের হাত ধরে বলল, রোজ তোমার হাতে কি হয়েছে? রোজ হাত ছাড়িয়ে বলল, তেমন কিছু হয়নি নীরব, কোনো কাপুরুষ যেন পিছন থেকে ছুরি মেরেছে। এনিওয়ে আজকে আমি চলে যাচ্ছি। নীরব অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? রোজ তাকাতেই নীরব মিনমিন করে বলল, না মানে তুমি তো অনেক লেট করে যাও। রোজ কিছু না বলে চলে গেল। বেচারা নীরবও আর কি করবে? ও ক্লাবে আসেই রোজের জন্য, তাই নীরবও আর থাকল না, চলে গেল। রোজ আজকে আগে বাড়ি আসায় সবাই ভূত দেখার মতো চমকে গেল। রোজ সে সব ইগনোর করে রুমে গেল। রুমে গিয়ে ইচ্ছেমতো ড্রিঙ্ক করতে লাগল। এত বেশি ড্রিঙ্ক করাতে কন্ট্রোল হারিয়ে ফেলল। রোদ এসেছিল রোজকে খেতে ডাকতে, বাট এসব দেখে আজকে অনেক রেগে গেল। রোজকে টেনে উঠিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে বলল, আর কত নিচে নামবি তুই? রোদের চিৎকারে সবাই চলে এলো। রোজ ঢুলু ঢুলু করে বলল, আরে ভাইয়া এত রেগে যাচ্ছিস কেন? আজকে রোজের আম্মুও রেগে গেল। উনি খুব রেগে রোজকে বলল, এই মেয়েটার জন্য মান সম্মান রইল না। ওর এসব পাগলামি আর কত দেখব? নেশাখোর একটা স্বামী মারা গিয়েছে যার, তাকে দেখো কিভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তুই মানুষ আছিস তো, নাকি জানোয়ারের রূপ নিয়েছিস? রোজ দৌড়ে হেলে দুলে নিচে চলে গেল। রোজকে এভাবে যেতে দেখে রোদ বলল, শিট, এটা কি করে ফেললাম আমি রোজকে চড় মারলাম। রোদও দৌড়ে নিচে গেল, কিন্তু গিয়ে রোজকে পেল না। রোদ ধপ করে বসে পড়ল। রোজ গাড়ি নিয়ে নির্জন একটা রাস্তায় চলে এলো। এরপর গাড়ি থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, কিন্তু রোজ কিছুই বলছে না, শুধু চোখ দিয়ে পানিই পড়ছে। হঠাৎ রোজ পাগলের মতো হাসতে লাগলো। হাসতেই বলল, তুই বড় বেঈমান রে। কাকে কি বলবো আমি? জানি আমি যা করি সেটা হয়তো সব লিমিট ক্রস করে গিয়েছে, কিন্তু কেন এমন করি আমি? কেউ কি কখনো আমার মনের খোঁজ নিয়েছে? সবার এখন আমার কাজগুলো পচা ডোবা, নেশা, লাথি, পাগলামি এসব মনে হয়।
হ্যাঁ, আমি লিমিট ক্রস করছি। আমি ড্রিঙ্কও করি, সিগারেটও খাই, ছেলেদের সাথে মারপিটও করি, কিন্তু কারো চোখে আমার মনের কষ্টটা পড়ে না। কেউ আমার কষ্টটা দেখল না। আমিও তো চেয়েছিলাম নরমাল থাকতে, কিন্তু পারলাম কোথায়? আমি কি আগে এমন ছিলাম? আমি তো আর 5টা মেয়ের মতো স্বামীর সাথে সুখে সংসার করছিলাম, কিন্তু সে যখন আমার সাথে বেইমানি করল, আমার চোখের সামনে ভাইয়া তোকে গুলি করল, সেটা আমি কি করে মেনে নিতাম? হ্যাঁ, এখন হয়তো বলবি যে তুই তো বেঁচে আছিস। আমিও জানি তুই বেঁচে আছিস, কিন্তু সেই দৃশ্য আমি কি করে ভুলব? যদি তোর কিছু হয়ে যেত? আর তাই তো শুভ্র চৌধুরী শাস্তি পেয়েছে। রোজ উঠে গিয়ে গাড়িতে বসে পড়ল, কিন্তু এখান থেকে গেল না। সারা রাত এখানেই পার করে দিল। সকাল 10টায় রোজ বাড়ি গেল, কিন্তু কারো সাথে কথা বলল না। গ্রামের একটা মাটির ঘরে বসা শান্ত, আর তার সামনেই বসা বিজলি বলে একটি মেয়ে। শান্ত মাথা থেকে গামছা খুলে বলল, এইখানে বইসা আছোস যে? বিজলি মুখ কালো করে বলল, হ, তোরে মুই বহুত মিস নাকি হেইডা করছি। শান্ত বিরক্ত হয়ে বলল, শোন বিজলি, এখন আমি ক্লান্ত, তাই একটু ঘুমামু, তুই যা। সারাডা রাইত কাম কইরা দেখছস কেমন লাগে? বিজলি মুখ কালো করে চলে গেল। দুপুর 1টা বাজে আর আবির এখনো ঘুমানো। আবিরের বাবা এবার আবিরের রুমে এলো। আবির একটা 3/4 প্যান্ট পরে আছে, গায়ে হাতা কাটা একটা গেঞ্জি, কোলবালিশের উপর পা দিয়ে ঘুমানো, কপালে চুল এসে পড়েছে। আবিরের বাবা আবিরের কাছে গিয়ে ডাকল, আবির, আর কত ঘুমাবি বাবা? আবির আড়মোড়া দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, উহ ড্যাড, লেট মি স্লিপ না। আবিরের বাবা হেসে বলল, কয়টা বাজে জানিস? তোকে এই নিয়ে কতবার ডেকেছি, ব্রেকফাস্টও করলি না আজ। আবির চোখ বন্ধ করেই বলল, 11টায় করব ড্যাড। আবিরের বাবা এবার জোরে হেসে বলল, কিন্তু বাবা, এখন যে 1টা বাজে। আবির এবার লাফ দিয়ে উঠে বসে বলল, ওহ মাই গড ড্যাড, আমাকে আগে ডাকোনো কেন? বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গিয়ে আগে ব্রাশ করে শাওয়ার ছেড়ে দিল। শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে বেরিয়ে এলো, আর গেঞ্জিটা গলার উপর রাখা, শুধু পেটটা দেখা যাচ্ছে। আবিরের বাবা আবিরকে এভাবে দেখে হাসল। একজন সার্ভেন্ট আবিরের জন্য কফি নিয়ে এলো। আবিরকে কখনো খালি গায়ে দেখেনি, আজকে খেয়াল করল আবিরের পেটে একটা গভীর দাগ। এটা দেখে সার্ভেন্টটা বলল, বড় স্যার, ছোট স্যারের পেটে কিসের দাগ? আবির ততক্ষণে শার্ট পরে ফেলেছে। আবিরের বাবা একটা শ্বাস নিয়ে বলল, ছোটবেলায় পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ওর পেটে কাঁচ ঢুকে গিয়েছিল। আবির রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে বলল, বাই ড্যাড। আবিরের বাবা অবাক হয়ে বলল, না খেয়ে কোথায় যাচ্ছিস? আবির যেতে যেতে বলল, বাইরে খেয়ে নেব, বলে চলে গেল গাড়ি নিয়ে। আবিরের বাবা আর কি বলবে? আবির মুখে মাস্ক লাগিয়ে গাড়ি ড্রাইভ করছে। এর মাঝে একটা গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লাগল। গাড়ি থেকে বেরিয়ে এলো রোজ। আবির রোজকে দেখে বলল, আবার এই মেয়ে? রোজ হনহন করে গাড়ি থেকে নেমে এলো। আবিরের গাড়ির গ্লাস কালো হওয়ায় আবিরকে দেখেনি, তাই এসেই জোরে জোরে গ্লাসে বাড়ি দিল। আবিরের কানের পর্দা মনে হচ্ছে ফেটে যাবে। আবির তাড়াতাড়ি গাড়ির গ্লাস নামালো। চোখে কালো সাইন গ্লাস আর মুখে কালো মাস্ক। রোজ রাতে ড্রিঙ্ক করে থাকায়
এখন আবিরকে দেখে ওর আবছা আবছা মনে পড়ল। আবির গাড়ি থেকে নেমে বলল, কি প্রবলেম? হ্যাঁ? রোজ ভ্রু কুঁচকে বলল, প্রবলেম আমার নাকি তোমার? এই তুমি ক্লাবের সেই ছেলেটা না? আবির কপাল কুঁচকে বলল, অপরিচিত কাউকে তুমি বলতে নেই জানো না? রোজ তাচ্ছিল্য হেসে বলল, সবাই জানে আমি বেয়াদব, তাই বেয়াদবিটা আমি করে থাকি। বাট তুমিও তো তুমি করেই বলছো। আবির মিনমিন করে বলল, আমি তোমার বড় তাই। রোজ ভেঙচি কেটে বলল, হ্যাঁ বুড়ো আপনি। আবির তেড়ে গিয়ে বলল, কি বললে তুমি? রোজ রেগে বলে উঠল, আপনার এই খাটারা গাড়ি সরান, আমি যাব। আবির চোখ ছোট ছোট করে বলল, এই মেয়ে খাটারা বলছো কেন? তুমি জানো এই গাড়ির দাম কত? রোজ মুখ বাঁকিয়ে বলল, জানতেও চাই না। এভাবে বেশ কিছু সময় ঝগড়া করল দুজন। রোজের হঠাৎ মনে হল আবিরের ভয়ে চেনা। আবির ততক্ষণে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে দিল। রোজ আর আবিরকে পেল না। রোজও গাড়ি নিয়ে চলে গেল। 2 দিন পর শান্ত গ্রাম থেকে শহরে যাচ্ছে। তখনই বিজলি শান্তর সামনে এসে বলল, কই যাইবার লাগছস? শান্ত বিরক্ত নিয়ে বলল, শহরে যাচ্ছি কেন? বিজলি শান্তকে ঘুরে ঘুরে দেখে বলল, ওমা এডি কোনো ভাষা কস? শান্ত বিজলির দিকে রাগীভাবে তাকিয়ে বলল, সেটা জেনে তুই কি করবি? বিজলি খেয়াল করল শান্তর শার্টের বোতাম সামনের দুটো খোলা, আর শান্তর বুকে একটা দাগ। সেটা দেখে বিজলি ভ্রু কুঁচকে বলল, এইডা কিসের দাগ? শান্ত শার্টের বোতাম লাগিয়ে বলল, এটা বিশ্বাসঘাতকের দেয়া দাগ, আর তাকে শাস্তি দিতেই আমি যাচ্ছি, কারণ তার অনেক শাস্তি পাওনা আছে। বলে হনহন করে চলে গেল। বিজলি বোকার মতো দাঁড়িয়ে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। বিজলি নিজেই বিড়বিড় করে বলল, ওর লগে ক্যাডা বেইমানি করছে? এগুলা কি কইয়া গেল? আর আইজকা কেমন শহরের মানুষগো মতো কথা কইল। অ্যাডা কোনো শান্তরে দেখলাম মই। রোজ বসে টিভি দেখছে। আজকে ওর বাইরে যেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না সেটা ও নিজেও জানে না। এর মাঝে মেঘ রোজের কাছে এলো। এসে রোজের শার্ট ধরে টানছে। রোজ বুঝল মেঘ কোলে উঠতে চাইছে। তাই মেঘকে কোলে নিয়েই টিভি দেখছে। সবাই রোজকে বাড়ি দেখে খুশি হল। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলে চোখ আটকে গেল। আর সেটা হচ্ছে নিউজ চ্যানেল। নিউজে দেখাচ্ছে 4 জন ছেলে খুন হয়েছে। আর 4 জনকে দেখে রোজ আরও চমকে গেল। এক প্রকার শকট হয়ে গেল রোজ। এরা সেই ছেলেগুলো যারা রোজকে টাচ করেছিল। আর তার জন্য রোজ ওদের মেরেছিল। কিন্তু রোজের বোধগম্য হচ্ছে না যে ওদের এত বাজেভাবে কে মারতে পারে। নিউজে এটাও বলল যে 2 বছর আগে ঠিক এভাবেই মাঝে মাঝে মৃত লাশ পাওয়া যেত। এদের মারার স্টাইল আর 2 বছর আগে লাশগুলোর মারার স্টাইল সেম। তাহলে কি সেই অজানা মাফিয়া ফিরে এসেছে? রোজের হাত থেকে রিমোট পড়ে গেল। মেঘকে সোফায় বসিয়ে রোজ দাঁড়িয়ে গেল। রোজ মাফিয়া বলতে শুধু শুভ্রকেই চেনে। তাহলে কি শুভ্র ফিরে এসেছে? না না, এটা কি করে হতে পারে? 2 বছর পর শুভ্র কোথা থেকে আসবে? কিন্তু আমিও তো জানি যে এভাবে শুভ্র খুন করে। শুভ্র তো জানতো না যে আমিও জেনে গিয়েছিলাম ও মাফিয়া। আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছিলাম। যেদিন ও মরল তার আগের দিন রাতে আমি সবটা জেনেছিলাম। বাট ও কি করে ফিরবে? আর যদি এটা শুভ্র না হয় তো কে? এসব ভেবে রোজ পাগল হয়ে যাবে মনে হচ্ছে।
রোজ দৌড়ে রুমে চলে গেল। রাত 11টা বাজে আবির বের হচ্ছে। তখন আবিরের বাবা বলল, কোথায় যাচ্ছিস? আবির পিছনে তাকালো। আবিরের বাবা আবিরকে দেখে বলল, অফিস থেকে এসে তো তোকে দেখিনি, সেভ করলি কখন? আর চুল কালো করলি কখন? আবির মুচকি হেসে বলল, ওসব বুঝবে না ড্যাড, আমি পুরোটাই একটা রহস্য, বলে বাঁকা হেসে চলে গেল। এক হাসিনা থি, এক দিওয়ানা থা, কেয়া উমার কেয়া জামানা থা। সেই ব্রিজটার উপর দাঁড়িয়ে কেউ একজন গাইছে সেই গান। পুরো গানটা গেয়ে মাস্কটা একটানে খুলে ফেলল। এরপর সাইনগ্লাসটা খুলল, মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে ছবি তুলল। কারণ এখন রাত 12টা বাজে। নিজের ছবি নিজে দেখে হাসল। এরপর হঠাৎই রেগে গেল। এত পরিমাণ রেগে গিয়েছে যে কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। এক আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, আমি ফিরে এসেছি জান, নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জানি না তোমাকে কতটা শাস্তি আমি দিতে পারব, কারণ আজও তো তোমাকেই ভালোবাসি। তাই তো তোমাকে যারা টাচ করেছে তাদের আমি উপরে পাঠিয়ে দিয়েছি। সে তুমি আমাকে যতই মারতে চাও, তোমার জন্য আমি আমার অস্তিত্ব হারাতে বসেছি। নিজেকে আজকাল চিনতে পারি না যে আমি আসলে কে, শান্ত মাহমুদ নাকি আবির রায়জাদা নাকি শুভ্র চৌধুরী। বাট নোব বেইব নিজেকে হারাইনি, বিকজ আই এম শুভ্র চৌধুরী। তোমার জন্য আমি 1 বছর 6 মাস জীবন থেকে হারিয়েছি। গ্রামের গরিব মানুষগুলো আমাকে বাঁচিয়ে তো নিয়েছে, বাট আমার সঠিক চিকিৎসা করতে পারেনি। আর তুমি আমার ভালোবাসা হয়ে আমাকে মারতে চেয়েছ। আমি তোমাকে ক্ষমা করতে পারবো নাকি না জানি না, বাট এর শাস্তি তোমাকে পেতেই হবে মাই রেড রোজ। এবার আর শান্ত বা আবির না শুভ্র হয়েই তোমার সামনে আসব। অনেক হিসেব মেলানোর আছে, অনেক সত্যি আমাকে জানতে হবে। রোদ যে বেঁচে আছে সেটা আমি জানি, আর মেঘ হচ্ছে রোদ আর তামান্নার ছেলে। আর নীরবের সাথেও তোমার কোনো রিলেশন নেই। আমাকে মারতেও চাইলে তুমি, আবার এভাবে পাল্টেও গেলে হয়। আর আমি ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সবাই যখন এটা জানল যে আমি মৃত, তার 3 দিন পর রোদ কোথা থেকে ফিরল। বাট সবার আগে তুমি শাস্তি পাবে। তোমার ধারণারও বাইরে থাকবে যে যেই শুভ্র তোমাকে পাগলের মতো ভালোবাসত, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে, সে এমন কিছু করবে। এবার তুমি তোরপাবে, তোরপাতে তোমাকে হবেই। এই আমাকে কাছে পাবার জন্য। সামনে তো আমি তোমার আসব, বাট একদম ঠিক টাইমে বেবি। এবার খেলার গুটি পাল্টে যাবে, আর এবার এই খেলা চলবে আমার নিয়মে। সো গেট রেডি রেড রোজ। শুভ্র ওখান থেকে আবার সেই বাড়িতে গেল যেখানে আবির হয়ে এতদিন থেকেছে। ওখানে গিয়ে সোফায় বসল। এরপর সবটা ভাবতে লাগল, কিভাবে ও শান্ত আর আবির দুটো ক্যারেক্টার একসাথে সামলেছে। আর এসব কিছু পসিবল হয়েছে একজনের জন্য। শুভ্র সেদিন ব্রিজ থেকে পড়ার পর। অতীত। শুভ্র ব্রিজ থেকে যেখানে পড়ে, সেখানে পড়লে হয়তো বেঁচে থাকার কথা না, কারণ নিচেই গভীর কূপ ছিল। কিন্তু সেদিন নদীতে অনেক স্রোত ছিল। আর শুভ্র ভাসতে ভাসতে গ্রামে চলে যায়। শুভ্র গিয়ে পড়েছিল একটা মরা কাঠের উপর। কাঠটা অনেকটা মোটা হওয়াতে শুভ্র ওটাতেই থেকে যায়। আর স্রোত বেশি হওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। আর শহর থেকে এই গ্রামটাও বেশি দূরে না। গ্রামের মানুষ তখন খেতে কাজ করছিল। আর নদীটাও ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে।
হঠাৎ একজনের চোখ পড়ে ভেসে যাওয়া শুভ্র দিকে। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আরে ওই দেহ দবির মিয়া, একটা পোলা ভাইসা যাইতাছে। লোকটার কথায় সবাই তাকায়, দেখে সত্যিই একজন ভেসে যাচ্ছে। দবির মিয়াও এটা দেখে বলল, আরে পোলাডারে বাঁচানো দরকার। কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে শুভ্রকে তুলে আনে। শুভ্র শ্বাস খুব আস্তে চলছিল। দবির মিয়া শুভ্রকে দেখে বলে, পোলাডারে তো বড়লোক মনে হইতাছে। আর কি সুন্দর চাঁদের লাহান চেহারা দেখছস তোরা? সবাই হ্যাঁ বলল এটা শুনে। দবির মিয়া বসে দেখতে লাগলো শ্বাস আছে কিনা। তাই উনি শুভ্র বুকে কান পাতল, আর নাকে হাত দিয়ে দেখল শ্বাস চলছে, তবে আস্তে। এবার উনি খেয়াল করল শুভ্র বুকে দাগ আর রক্ত। উনি চট করে শুভ্র শার্টের বোতাম খুলে ফেলল। এবার সবাই চমকে গেল। শুভ্র পেটে ছুরির গভীর আঘাত, আর বুকেও গুলি লেগে গোল দাগ হয়ে আছে। দবির মিয়া চেঁচিয়ে বলে উঠল, তোরা খাড়াইয়া কি দেখোস? জলদি ডাক্তার ডাক, পোলাডারে বাঁচানো লাগব। কয়েকজন গিয়ে গ্রামের ছোট হসপিটালের ডক্টর নিয়ে আসে। ডক্টর এসে গুলিটা বের করে দেয়, আর সাথে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। একটা ক্রিম দিয়ে যায় ক্ষত জায়গায় লাগানোর জন্য। দবির মিয়া শুভ্র সেন্স না আসায় বলে, পোলাডার হুশ আসে না ক্যা ডাক্তার? ডক্টর একটু চুপ থেকে বলে, ওনার আঘাতটা অনেক গভীর। শহরে ট্রিটমেন্ট করলে না হয় বোঝা যেত, আর সঠিক ট্রিটমেন্ট মানে চিকিৎসায় ঠিকও হতো। কিন্তু গ্রামে এসব সম্ভব না। তাই ওনার সেন্স কবে আসবে জানি না, বলে ডক্টর চলে যায়। সবাই হতাশ হয় এভাবে শুভ্রকে দেখে। দবির মিয়ার বউ শুভ্র যথেষ্ট খেয়াল রাখে, তবে ওনারা চিকিৎসা করাতে পারে না। এভাবে 1 বছর 4 মাস চলে যায়। শুভ্র চেহারার নকশা ততদিনে পাল্টে গিয়েছে। একদিন এই গ্রামের মোড়লের ছেলে আসে গ্রাম দেখতে। উনি এলে আগে দবির মিয়ার বাড়ি যায়। দবির মিয়ার বাড়িতে শুভ্রকে দেখে অবাক হয়ে বলে, ছেলেটা কে দবির? দবির মিয়া ওনাকে সব বলে, সব শুনে উনি বলে, ওর চিকিৎসা আমি করব। আমি ওকে শহরে নিয়ে যাব, প্রয়োজনে আমি ওকে বিদেশে নিয়ে যাব। দবির মিয়া শুভ্র মাঝে অন্য কিছু দেখছিল। সবাইকে বলে উনি শুভ্রকে ডিরেক্ট লন্ডনে নিয়ে যায়। শুভ্র নাম ওখানে বলে আবির রায়জাদা, কারণ ওনার ছেলের নামও আবির ছিল। আবির বিয়ে করে বউ নিয়ে আমেরিকা চলে গিয়েছে, আর বলে গিয়েছে কোনো দিন ফিরবে না। লন্ডনে সঠিক চিকিৎসা পেয়ে 2 মাস পরই শুভ্র সেন্স আসে। সেন্স আসার পর ও অবাক হয়ে চারদিক তাকিয়ে বলে, এটা তো লন্ডন মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? তখনই ডক্টররা আর রাজন রায়জাদা কেবিনে আসে। রাজন রায়জাদা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বল, আবির আমার আবির। শুভ্র ওনাকে সরিয়ে বলে, কে আবির? উনি শুভ্রকে সবকিছু বলে। সব শুনে শুভ্র কিছু বলতে গিয়েও থেমে যায়। কয়েকদিন পর শুভ্রকে উনি বাড়ি নিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে অবাক হয় শুভ্র। চেহারার হাল নেই কোনো, মুখ ভর্তি দাড়ি। শুভ্র এটাও জানে যে 1 বছর 6 মাস পর ওর সেন্স এসেছে। শুভ্র সেই রাতের কথা ভাবতে থাকে, আর এখানে বসেই শুভ্র গেম প্ল্যান সাজিয়ে ফেলে। বাংলাদেশে ফিরে আগে সেই গ্রামে যায়। গ্রামের মানুষদের নানানভাবে বুঝিয়ে ওকে শান্ত হতে রাজি করাই, আর গ্রামের ভাষা শিখে নেয়। তবে শুভ্রকে এসব শেখাতে দবির মিয়ার বউয়ের নাকানিচুবানি খেতে হয়েছে। এখানে 15 দিন থেকে এই ভাষা শেখে, আর গ্রামের লোকের কাছে হয়ে যায় শান্ত মাহমুদ। কিছুদিন পর কোথা থেকে বিজলি আসে, তবে শুভ্র রাজ
রাজন রায়জাদাকে কিছু বলে না। ওনার কাছে আবির হয়ে থাকে। আর মাঝে মাঝে গ্রামে আসে এটা প্রমাণ করতে যে ও গ্রামের। এই ফাঁকে ও সব ডিটেইলসও জেনে নেয়। গত 1 বছর 6 মাসে কি কি হয়েছে, রোজ কিভাবে পাল্টে গিয়েছে সব। আর প্রথম শান্ত হয়ে রোজের সামনে যায়, পরে রকস্টার আবির রায়জাদা হয়ে। বর্তমান শুভ্র সোফায় এভাবে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়ে। আবিরের বাবা রাজন রায়জাদা এসে শুভ্রকে এভাবে দেখে হেসে বলে, দেখো ছেলের কাণ্ড, এভাবেই ঘুমিয়ে পড়েছে। উনি গিয়ে শুভ্রকে ডাকতে থাকে। শুভ্র আলসেমি ঝেড়ে উঠে বসে বলে, গুড মর্নিং ড্যাডি। আবিরের বাবা হেসে বলে, গুড মর্নিং মাই সন। শুভ্র মুচকি হাসে ওনার কথায়। শুভ্র নেক্সট প্ল্যান করে রেখেছে, আর তাই এখনো আবির হয়ে আছে। শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিচে। এরপর দুজন একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করতে করতে শুভ্র বলে, ড্যাড আমি লন্ডন যেতে চাই। আবিরের বাবা ভ্রু কুঁচকে বলে, হঠাৎ যেতে চাইছ? শুভ্র গাল ফুলিয়ে বলে, ইয়েস ড্যাড, ইটস আর্জেন্ট ফর মি। আবিরের বাবা হেসে বলো, ওকে 2 দিন ওয়েট করো। শুভ্র খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ড্যাড। এরপর ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়ে বলে, হা হা হা, খেলার গুটি পাল্টে গিয়েছে। এবার শুভ্র চৌধুরী তার আসল চালটা দেবে। রোজ মায় ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই সিগারেট ধরালো। তামান্না এসেছিল রোজকে ডাকতে। রোজের এরকম অবস্থা দেখে বলল, এসব কি রোজ? রোজ তামান্নার দিকে তাকিয়ে বলল, কোনো সব। তামান্না রোজের সামনে এসে বলল, ঘুম থেকে উঠেই সিগারেট খেতে হবে? রোজ হেসে বলল, আরে তুই জানিস না? তামান্না ভ্রু কুঁচকে বলল, কি জানব? রোজ তাচ্ছিল্য হেসে বলল, আমার দিনই তো শুরু হয় সিগারেট দিয়ে। বলে হু হা করে হেসে দিল ও। যেই হাসির মাঝে লুকিয়ে আছে বুকফাটা চিৎকার আর কান্না। রোজ সিগারেট শেষ করে বলল, কেন এসেছিস বল? তামান্না মুচকি হেসে বলল, তোর খুব কষ্ট হয় না? রোজ অবাক হয়ে বলল, কিসের কষ্ট? তামান্না রোজের পাশে বসে বলল, লুকাতে চাইছিস? রোজ আমতা আমতা করে বলল, আজব কি লুকাবো? তামান্না আবারও হেসে বলল, আমি জানি তোর কষ্ট হয়। তোর অনেক বেশি কষ্ট হা। যা তুই প্রকাশ করিস না, কাউকে দেখাতে চাস না। কিন্তু কেন রোজ? আমরা তো তোর পর না, তাই না? তুই কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? দাভাইয়ের জন্য কি তোর কষ্ট হয় না? হয়তো জানি, তাহলে কাঁদিস না কেন? রোজ উল্টো দিক ঘুরে আছে। ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে, যেন কিছু বলতে চাইছে। তবুও নিজেকে স্ট্রং রেখে বলল, বেশি জানিস তুই, বুঝলি? আমার কোনো কষ্ট নেই। আমার আবার কিসের কষ্ট থাকবে? আমি আমার লাইফে বিন্দাস আছি। বলে ওয়াশরুমে চলে গেল। তামান্নাও বড় একটা শ্বাস ছেড়ে চলে গেল। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে এলো। হাতে বাইকের চাবি। আজকে কাউকে কিছু না বলে চলে গেল বাইক নিয়ে। মাথায় হেলমেট নেই আজকে। রাস্তার জ্যামে দাঁড়াতে হলো। পাশেই শুভ্র গাড়ি নিয়ে দাঁড়ানো। ওর চোখ গেল রোজের দিকে। গাড়ির গ্লাস কালো হওয়ায় ভেতর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কিছু দেখা যাবে না। রোজকে এভাবে দেখে শুভ্র রাগে শরীর জ্বলছে। শুভ্র গাড়ির কাছে ঘুষি দিয়ে বলল, এর শাস্তি তুমি পাবে মিসেস চৌধুরী।
জ্যাম ছাড়তে রোজ বাইক নিয়ে চলে গেল। রোজের পিছনে শুভ্র গেল। আসলে রোজকে ফলো করছে শুভ্র। তবে রোজ বাইক নিয়ে শপিং মলে এলো, তাই শুভ্র সেখান থেকে চলে গেল। রোজ কয়েকটা প্যান্ট আর শার্ট কিনল। হঠাৎ একটা গাউনে ওর চোখ আটকে গেল। সেদিকে মুচকি হেসে যেতে গিয়েও থেমে গেল। একবার নিজের দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আমি তো এসব পরি না। পেছনে থেকে কেউ একজন বলল, তো এখন থেকে পরো। রোজ পিছনে তাকিয়ে বলল, এখানেও তুমি? নীরব হেসে বলল, ইয়েস বেবি, আগেও বলেছি। রোজ রেগে বলল, শাট আপ, শুনতে চাইনি। নীরব দাঁত কেলিয়ে বলল, ওকে বেবি। রোজ রেগে গজগজ করতে করতে চলে গেল। নীরব গিয়ে ওই গাউনটা কিনে নিল আর বলল, এটা তোমার পরতেই হবে। গাউনটা নিয়ে নীরবও চলে গেল। রোজ শপিং মল থেকে বাড়ি চলে আসে। রাতে ওখান থেকে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরে এরপর ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাবে গিয়ে আগে ড্রিঙ্ক করে। আজকে নীরব এখনো আসেনি। শুভ্র আগে থেকে সব ঠিক করে রেখেছে। শুভ্র চোখ দিয়ে ইশারা করতেই একজন ওয়েটার রোজের ড্রিঙ্কে হালকা ড্রাগস মিলিয়ে দিল। রোজ সেটা না দেখেই ড্রিঙ্ক নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। শুভ্র মুখে মাস্ক লাগিয়ে ডান্স ফ্লোরে এলো। এদিকে রোজ পুরো ড্রিঙ্ক শেষ করে ফেলেছে। একটু পরই রোজের কেমন অদ্ভুত লাগতে শুরু করল। মাথাটা কেমন যেন ঘুরছে, আর সবকিছু কেমন ঝাপসা দেখছে। আস্তে আস্তে সেটা তীব্র হতে লাগল। তখনই শুভ্র গিয়ে রোজকে কোলে তুলে নিল। রোজকে নিয়ে ক্লাবের একটা রুমে চলে এলো। রুমে এসে রোজকে বিছানায় শুয়ে দিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলল। রোজ ঝাপসা চোখে সেদিকে তাকাল, আর তাকিয়েই চমকে গেল, কারণ ওর সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ চোখ ডলে আবার তাকাল। না, ও ঠিকই দেখছে। রোজ হেলে দুলে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, শুভ্র, তুমি বেঁচে আছো? শুভ্র রোজকে টেনে সরিয়ে বলল, আমাকে দেখে খুশি হওনি? রোজ ঢলতে ঢলতে বলল, তুমি শুভ্র ভূত নও তো? শুভ্র রোজের ঘাড়ে কামড় দিল। রোজ ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, তুমি একটুও ভালোবাসো না আমাকে? শুভ্র মুচকি হেসে বলল, কে বলল? অনেক ভালোবাসি। রোজ শুভ্রকে আবার জড়িয়ে ধরে বলল, তাহলে আমাকে আদর করো। শুভ্র বাঁকা হেসে বলল, পারবো না। রোজ নিজেই শুভ্র ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ্র এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। শুভ্র রোজকে নিয়ে বিছানায় গেল। আরও একবার হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। সকালে রোজের ঘুম ভাঙতে রোজ নিজেকে রুমে পেল। রোজ মাথা ধরে উঠে বসল। চারদিকে তাকিয়ে দেখল এটা ওর রুম। কিন্তু রোজের মনে আছে ও ক্লাবে ছিল, তাই বলল, আমি এখানে কি করে এলাম? তখন তামান্না এসে বলল, আরে তুই বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলি নাকি? তাই ওই নীরব নাকি যেন নাম, সেই ভাইয়াটা তোকে দিয়ে গিয়েছে। রোজ ভাবতে লাগল, কাল ও তো বেশি ড্রিঙ্ক করেনি তাহলে? কেমন ঝাপসা ঝাপসা কি যেন মনে পড়ছে, বাট সবটা মনে করতে পারছে না। রোজ আর বেশি চাপ নিল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এভাবে দিন কাটতে লাগল। সেই রাতের পর শুভ্র লন্ডন চলে গিয়েছে। 2 মাস পর ইদানিং রোজ কিছু খেতে পারছে না। সবকিছুতে কেমন গন্ধ গন্ধ লাগে ওর কাছে। আর কিছু খেলেই বমি করে দেয়। শরীরটাও খুব উইক লাগে। রোজ ভেবেছে হয়তো এত ড্রিঙ্ক করে তাই। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হতেই মাথাটা চক্কর দিল।
রোজ সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। রোদ এসেছিল রোজকে ডাকতে, আর এসে রোজকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। রোদ সবাইকে ডেকে রোজকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে ডক্টরকে কল করল। ততক্ষণ নিজেরা রোজের সেন্স আনার চেষ্টা করল, কিন্তু রোজের সেন্স আসছে না। ডক্টর এসে রোজকে চেক আপ করে বলল, এই সময় এরকম হয়ে থাকে। রোদ ভ্রু কুঁচকে বলল, এই সময় মানে? ডক্টর হেসে বলল, আরে উনি 2 মাসের প্রেগন্যান্ট। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। রোজের সেন্স আসায় রোজও শুনল। রোজ লাফ দিয়ে উঠে বসে বলল, এসব আপনি কি বলছেন? রোদ দাঁতে দাঁত চেপে বলল, থ্যাংক ইউ ডক্টর, এবার আপনি আসুন। ডক্টরের ফিস দিয়ে ডক্টরকে পাঠিয়ে রোদ রোজকে বিছানা থেকে নামিয়ে বলল, এই সন্তান কার রোজ? রোজের নিজের এখনো কিছু মনে পড়েনি ও আর কি বলবে। আর এসবটাই শুভ্র সিসি ক্যামেরায় দেখছে আর হাসছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, মনে পড়ে যাবে রেড রোজ। এবার তুমি আমাকে খুঁজবে। খুঁজতে তোমাকে হবেই নিজের সন্তানের জন্য। বলে পাগলের মতো হাসতে লাগল শুভ্র। শুভ্র পাগলের মতো হাসতে হাসতে আবার ল্যাপটপে চোখ রাখল। রোজ নিজেও কিছু বুঝতে পারছে না, কারণ ওই রাতের কোনো কথা ওর মনে নেই। রোজ মাথা চেপে ধরে বসে পড়ল। মনে করার চেষ্টা করতে চাইছে। তামান্না রোজের পাশে বসে বলল, রোজ তোর কি মনে নেই? রোজ আচমকা কেঁদে দিল। সবাই মহা অবাক হয়ে তাকিয়ে আছে। যেই মেয়েকে গত 2 বছরে কেউ কাঁদতে দেখেনি, আজকে হঠাৎ সে কেন কাঁদছে? রোজ হাত জোর করে বলে উঠল, তোমরা আমাকে একটু একা থাকতে দেবে? রোদ হনহন করে বেরিয়ে গেল। বাকিরাও আস্তে আস্তে চলে গেল। রোজ পেটে হাত দিয়ে বসে আছে। রোজ চোখ বন্ধ করে ফেলল। কেমন ঝাপসা কিছু ভাসছে চোখের সামনে। রোজ মাথায় হাত দিয়ে চেপে ধরল। মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। ধীরে ধীরে সেই রাতের সব মনে পড়ে গেল। রোজ ধপ করে চোখ খুলে ফেলল। স্পষ্ট যেন সবটা চোখের সামনে ভাসছে। রোজের চোখ ছলছল করছে। অস্ফুট আওয়াজে মুখ থেকে বেরিয়ে এলো, শুভ্র? এটা কি করে হতে পারে? তার মানে শুভ্র বেঁচে আছে? ইচ্ছে করে আমার সামনে আসছে না, আর ও ইচ্ছে করে এমন করল? কিন্তু কেন এমন করছে ও? কোনো ভুলের শাস্তি দিচ্ছে আমাকে? রোজ আর কিছু ভাবতে পারছে না। মাথাটা মনে হয় এবার ছিঁড়ে যাবে। রোজ একটা সিগারেট ধরালো। সিগারেটটা মুখে দিতে গিয়েও থেমে গেল। থেমে গিয়ে পেটে হাত দিয়ে বলল, কেন এলি তুই? কেন এসেছিস বল? আমাকে জ্বালাতে এসেছিস? যেভাবে তোর বাবা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে সেভাবে? আমি আর কত সহ্য করব বলতে পারিস? আরে আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যিই আর পারছি না রে। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। শুভ্র অবাক হয়ে সব দেখে বলল, রোজ এসব কি বলল? আমি ওকে জ্বালিয়েছি? আর ও এসব কি বলল? ও কি সত্যিই জানে না ওর কি অপরাধ? ও আমাকে মারতে চেয়েছিল সেটা ভুলে গেল? আজও আমার বুকে পেটে সেই আঘাত আছে আর ও বলছে ওর কি অপরাধ? শুভ্র ল্যাপটপ রেখে জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাউকে ফোন দিয়ে বলল, আজই বাংলাদেশে ফিরব আমি। ইয়া সব রেডি রাখো ড্যানি। বলে ফোন কেটে দিল। এরপর বলল, সময় এসে গিয়েছে মুখোমুখি হওয়ার। এর মাঝে কেউ একজন বলল, তুই কি এটা ঠিক করলি ভাইয়া?
শুভ্র সেদিকে না তাকিয়েই বলল, নীরব, তুই ভালো করেই জানিস আমি কেন এসব করেছি। নীরব শুভ্র পাশে দাঁড়িয়ে বলল, তাই বলে নিজের বেবিকে খেলার গুটি বানাবি? শুভ্র কিছু বলল না, শুধু হাসল। নীরবও আর কিছু বলল না। হ্যাঁ, নীরব শুভ্র চাচাতে ভাই। আর নীরব কেন শুভ্রকে স্বয়ং ভাবত পড়ে জানবেন। রাত 8টা বাজে। রোজ গাড়ির উপর বসে আছে। হাতে আজকে মদের বোতল নেই। চুপচাপ রাস্তার পাশে গাড়ি নিয়ে বসে আছে। আচমকা চিৎকার করে কেঁদে উঠল। রোজের চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাসও কাঁপছে। রোজ চিৎকার করে কেঁদে বলল, কেন হলো এমন বলো? আমার সাথে এমন কেন হলো? আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমার বুকের ভেতর অসহ্য ব্যথা হচ্ছে। দম বন্ধ হয়ে আসতে চাইছে। মনে হচ্ছে আমি যেন মরে যাচ্ছি। আমার কি দোষ ছিল আল্লাহ? কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হলো? স্বপ্ন দেখা কি পাপ? কাউকে বিশ্বাস করা কি অন্যায়? কাউকে ভালোবাসা কি ভুল? তাহলে আমি কোনো পাপের শাস্তি পাচ্ছি? আমি কোনো অন্যায়ের শাস্তি পাচ্ছি? আমি কোনো ভুলের শাস্তি পাচ্ছি? আমি তো স্বপ্ন দেখে পাপ করিনি। আমি তো বিশ্বাস করে অন্যায় করিনি। আমি তো ভালোবেসে ভুল করিনি, তাহলে কেন? কেন আমার জীবন এলোমেলো হয়ে গেল? এত কষ্ট কি আমার প্রাপ্য ছিল? ভাগ্য আমাকে নিয়েই কেন খেলল? কেন? রোজ গাড়ি থেকে নেমে বসে পড়ল। এরপর পেটে হাত দিয়ে বলল, ওরই বাকি দোষ? ও কেন বাজে কথা শুনবে? কে বিশ্বাস করবে ও শুভ্র চৌধুরীর সন্তান? সবাই জানে শুভ্র চৌধুরী মৃত। কেন ওর বাবা ওকে শাস্তি দিতে চাইছে? নাকি আমাকে দিতে চাইছে শাস্তি? যদি তাই হয় তাহলে আমি জানতে চাই, কোনো ভুলের শাস্তি আমি পাচ্ছি? শুভ্র লন্ডন থেকে চলে এসেছে। আর এখান দিয়েই যাচ্ছিল। রোজের বলা সব কথাই ও শুনেছে। এবার শুভ্র শকট হয়ে বসে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। রোজ কেন বলছে যে কোনো ভুলের শাস্তি? শুভ্র নিজেকে শক্ত রেখে চলে গেল। রোজ ওখানে কতক্ষণ থেকে বাড়ি ফিরে এলো। 2 দিন পর সকালে রোজ বসে খাচ্ছে। প্রতিদিন ঠিকমতো না খেলেও আজকে খাচ্ছে। খাওয়া শেষ করে উঠতেই রোদ বলল, আজকে তোর আমাদের সাথে নীরবদের বাড়ি যেতে হবে। রোজ ভ্রু কুঁচকে বলল, নীরবকে কি করে চিনিস তুই? রোদ খেতে খেতে বলল, ভুলে যাচ্ছিস কেন? আমি আর বাবাই বিজনেস করি। ওর বাড়িতে বিজনেস পার্টি আছে। রোজ অবাক হয়ে বলল, এখন আবার কোনো বিজনেস পার্টি? তামান্না এগিয়ে এসে বলল, আরে এখানে সব বিজনেস পার্টনাররা থাকবে। আর তোর ভাইয়া নীরবের বিজনেস পার্টনার। রোজ ওহহ বলে চলে গেল। রাতে সবাই মিলে নীরবদের বাড়িতে এলো। পুরো বাড়ি লাইটিং করেছে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। রোজকে দেখেই নীরব এসে বলল, আমি তো ভাবতেই পারছি না তুমি আসবে। রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল। সবাই সবার সাথে কথা বলছে। তবে এখানে বেশি মানুষ নেই। মানুষ নেই বললেই চলে। এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলে উঠল। আর স্টেজের মতো সাজানো ওখানে টিভি রাখা। স্টেজে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে চেনা যাচ্ছে না মুখে মাস্ক থাকায়। ছেলেটা গিটার নিয়ে এসে সুর তুলল, এক হাসিনা থি এক দিওয়ানা থা, কেয়া উমার কেয়া জামা কেয়া জামানা থা। হে 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 লা 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 লা। এর মাঝে টিভি অন হয়ে গেল।
এক হাসিনা থি, এক দিওয়ানা থা, কেয়া উমার, কেয়া জামা, কেয়া জামানা থা। সবাই গভীর আগ্রহ নিয়ে দেখছে। একদিন ও মিলে, রোজ মিলনে লাগে দুই। এতটুকু গাইতেই টিভিতে রোজ আর শুভ্র প্রথম দেখার ছবি ভেসে এলো। রোজ হাঁ করে সেদিকে তাকিয়ে আছে, সাথে রোজের পরিবারের সবাই। তবে নীরব এক ফোঁটাও অবাক হচ্ছে না। ফির মোহাব্বত হুই, বাস কামাত হুই। তখনই রোজ আর শুভ্র বিয়ের ছবি ভেসে উঠল। শুনকে ইয়ে দাসতা, খো গায়ে তুম কাহা। লোগ হায়রান হ্যায়, क्योंकि अनजान है इसके की ও গালি, বাত জিসকে চালি। টিভিতে একের পর এক ছবি দেখাচ্ছে, আর প্রত্যেকটা ছবি রোজ আর শুভ্র। উস গালি मैं मेरा आना जाना था, এক হাসিনা থি, এক দিওয়ানা থা, কেয়া উমার থি, কেয়া সামা থা, কেয়া জামানা থা। এক হাসিনা থি, এক দিওয়ানা থা। রোজ স্টেজে যেতে গেলেই নীরব ধরে ফেলল। রোজ রেগে নীরবকে বলল, নীরব আমার হাত ছাড়ো। নীরব মুচকি হেসে বলল, আজ না ভাবি। রোজ চমকে বলল, ভাবি মানে? এসব কি বলছো তুমি? নীরব রোজের হাত ছেড়ে বলল, একটু ওয়েট করো, আজ সব জেনে যাবে। রোজের মাথায় কিছু ঢুকছে না। এসব ছবি এখানে টিভিতে কি করে এলো? আর স্টেজের ছেলেটাই বাকে? উস হাসিনে কাহা, শুনো জানে বাফা দুই। ये फालक ये जामी तेरे बिन कुछ नहीं, तुझपी मारती हूँ मैं, प्यार करती हूँ मैं, तेरे बिन जिंदगी कुछ नहीं कुछ नहीं। এরপর টিভিতে ভেসে এলো সেই 2 বছর আগের রাতের ছবি, যেই রাতে রোজ শুভ্রকে খুন করতে চেয়েছিল। এটা দেখে রোজের মাথায় আকাশ ভেঙে পড়ল। आशिकी मैं उनका आलम क्या सुहाना था, एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र थी, क्या समा था, क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था। এবার দেখালো রোজ শুভ্র পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। এরপর শুভ্রকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে ওর বুকে গুলি চালিয়ে দিল। এরপর নিজ হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। রোদ আর তামান্না তো জাস্ট শকড। রোজ এর আগামাথা বুঝতে পারছে না। ও এক দৌড়ে স্টেজে চলে গেল। গিয়েই ছেলেটার মাস্ক টেনে খুলে ফেলল। এবার সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। রোজ অবাক হয়ে তাকিয়ে আছে। স্টেজে আর কেউ না, বরং শুভ্র। রোজ অবাক হয়ে বলল, শুভ্র তুমি? শুভ্র টিভি বন্ধ করে দিল। সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল। রোজ তাকিয়ে দেখল এখানে সবাই ওর পরিচিত। ওর পরিবারের লোকজন, নীরব আর শুভ্র। এছাড়া আশপাশে আর কেউ নেই। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, ইয়ে ইটস মি শুভ্র চৌধুরী, সুয়াগাত নেহি কারোগে হামারা। স্টেজ থেকে নেমে নীরবের কাছে গিয়ে বলল, তো খুবও তো বলেছিলি তুই যে ভাইয়া ঠিক টাইমে আসতে পারবি না। এবার দেখলি তো কেমন এন্ট্রি মারলাম। নীরব হাত মিলিয়ে বলল, সুপারবো ভাইয়া, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রোদ এগিয়ে এসে বলল, শুভ্র তুই বেঁচে আছিস? আর টিভিতে এসব কি দেখালি? শুভ্র রোদকে দেখে বলল, যা দেখলি সেটাই ঠিক। তামান্না ও এগিয়ে এসে বলল, রোজ তোকে মারতে চেয়েছিল দাভাই। শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, সবটা তো তোরা নিজেরাই দেখলি। এবার রোজ হাততালি দিতে দিতে বলল, ওয়াও শুভ্র, কি চাল চেলেছ তুমি। টিভিতে তো সবাইকে সবটা দেখালে। তা তুমি যে আমার ভাইয়াকে মারতে চেয়েছিল। 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফেরার সময় তুমি ওকে গুলি করেছিল। সেই ছবি এখানে কেন নেই?
নাকি নিজের আসল চেহারাটা লুকোতে চাইছো? এটা নেই কেন বলো? শুভ্র অবাক হয়ে বলল, আমি রোদকে মারতে চেয়েছি মানে? আর ইউ ক্রেজি রোজ? আমি রোদকে কেন মারতে চাইব? রোদও এবার অবাক হয়ে বলল, শুভ্র তুই কি বলছিস? তুই তো আমাকে গুলি করেছিলি। এটাও বলেছিলি তুই মাফিয়া, এটা আমি জেনে গিয়েছিলাম। আর তাই তুই আমাকে মারতে চাস? শুভ্র কিছু একটা ভেবে বলল, ওই দিন কত তারিখ ছিল? রোজ চট করে বলল, আগস্ট 7 তারিখ। এবার শুভ্র খানিকটা হেসে বলল, হ্যাঁ, খুন আমি 7 তারিখে করেছিলাম। তবে সেটা আমি আর নীরব মিলে করেছিলাম। আমাদের বড় চাচ্চু আরহান চৌধুরীকে। সবাই একসাথে বলে উঠল, হোয়াট? শুভ্র হেসে বলল, হ্যাঁ, কারণ ওই লোকটা পাপী। আর আমরা ওনাকে শাস্তি দিয়েছি। রোজ শুভ্র সামনে দাঁড়িয়ে বলল, কি প্রমাণ আছো তোমার কাছে যে ওই দিন তুমি তোমার চাচ্চুকে মেরেছ? শুভ্র হেসে বলল, নীরব তোর ফোনটা দে তো। তুই তো আবার কাউকে মারলে তার ভিডিও করিস। নীরব ওর ফোন দিল। শুভ্র সবাইকে একটা ভিডিও দেখালো, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভ্র আর নীরব খুন করছে। আর ভিডিওতে বছর সহ মাস এবং তারিখও আছে। রোজ তাচ্ছিল্য হেসে বলল, তাহলে তুমি কি? তোমরা দুভাই পাপী। তোমরাও তো খুনি মাফিয়া। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা? আইনও আমরা খুন করি, কিন্তু এমন মানুষদের খুন করি যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, যারা বেঁচে থাকলে সমাজ নোংরা হবে। রোজ হু হা করে হেসে বলল, তারপরও তুমি একজন খুনি, তুমি একজন মাফিয়া, এটা পাল্টে যাবে না। আর সাথে তোমার এই ভাই নীরব। শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, যেমন আমাদের অতীত পাল্টে যাবে না, যেমন আমরা আমাদের আম্মু বাবাইকে ফিরে পাব না, ফিরে পাব না দিদাকে, ঠিক তেমন। রোদ অবাক হয়ে বলল, মানে? শুভ্র চোখ ছলছল করছে। কেউ খুনি হয়ে জন্মায় না রোজ। আমিও খুনি হয়ে জন্মাইনি। আর না তো মাফিয়া হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল। আম্মু বাবাই দিদাকে নিয়ে খুব ভালো ছিলাম আমরা দুভাই। নীরবের আম্মু আর বাবাই ও ছোট থাকতেই মারা গিয়েছে। সব সম্পত্তি আমার বাবাইয়ের নামে ছিল। বাবাই নামকরা বিজনেসম্যান ছিল। আমার বয়স যখন 16 বছর, নীরবের বয়স তখন 14 বছর। একদিন আমি আর নীরব ঘুরতে গিয়েছিলাম, কারণ আমরা মাঝে মাঝেই ঘুরতে যেতাম। বাড়ি এসে দেখলাম আম্মু আর বাবাই ফ্যানের সাথে ঝুলছে, আর দিদা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে। আমরা বাড়ি ঢোকার পর একটা গাড়ি বেরিয়ে গিয়েছিল। নিজের পরিবারকে এভাবে দেখে মুহূর্তেই দুনিয়াটা থমকে গিয়েছিল। নীরবকে আমার আম্মু আর বাবাই নিজের সন্তানের মতো ভালোবাসত। সেদিন গলা জড়িয়ে ধরে দুভাই চিৎকার করে কেঁদেছিলাম। আমাদের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না। আমরা চিরতরে এতিম হয়ে গেলাম। হয়তো সেদিন আমাদের কান্নায় সব থমকে গিয়েছিল। এর মাঝে আরহান চাচ্চু এসে হাজির হল। আমাদের অনেক সান্ত্বনা দিল উনি। সবার লাশ দাফন করার পর চাচ্চু আমাদের কাছে এসে বলল, এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই। আমাদের যারা এতিম করেছে তাদের যেন আমরা শাস্তি দেই, আর তার জন্য আমাদের গান হাতে নিতে হবে। তখন প্রতিশোধের নেশাটা মাথায় চড়ে গিয়েছিল। চাচ্চুর কথা মতো চলে এলাম অন্ধকার জগতে। চাচ্চুর সাথে মাফিয়াদের কানেকশন ছিল।
চাচ্চু হয়তো ভাবতে পারেনি আমি মায়ের 22 বছর বয়সে সবার লিডার হয়ে যাব আর বাবার বিজনেস আমি এত ভালো করে সামলাব। যখন মাফিয়া জগতের লিডার আমি হয়ে গেলাম আর বিজনেস জগতেও আমার নাম হল, সেটা ওনার সহ্য হয়নি। উনি নীরবকে সরিয়ে নিল। নীরবের কানে বিষ ঢালল বাবাই ওর বাবাইকে মেরেছে সম্পত্তির জন্য। আর নীরব সেটা বিশ্বাসও করে নিল, কারণ সব সম্পত্তি বাবাইয়ের নামে ছিল। নীরব আমার বিপক্ষে চলে গেল, কিন্তু ভালোবাসাটা ছিল তাই কখনো আমার ক্ষতি করেনি ও। আর 2 বছর আগেই আমরা জেনেছিলাম আমাদের এতিম করেছে ওই আরহান, তাই সেদিন আমরা ওনাকে মেরে ফেলি। আর এই 6 মাস যে নীরব তোমার পিছনে ঘুরঘুর করত, ওটা আসলে ও তোমাকে দেখে রাখত আমার কথায়। আর এই 6 মাস নীরবই আমাকে হেল্প করেছে। তুমি এরকম কি করে হয়েছ সেটাও আমি জেনেছি, তোমার ভার্সিটির বাজে ফ্রেন্ডদের চক্করে পড়ে। কিন্তু তুমি কি করে ভাবলে যে আমি রোদকে মারতে চাইব? শুভ্র কথা শুনে সবাই কেঁদে ফেলেছে। শুভ্র প্রশ্ন শুনে রোজ বলল, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে খুন করতে চাইব? শুভ্র চমকে বলল, মানে? রোজ চোখ মুছে বলল, ওটা আমি ছিলাম না শুভ্র, আমি জানি না ওটা কে ছিল। এবার শুভ্র কতক্ষণ ভেবে বলল, তার মানে এই পুরোটা কারো প্ল্যান। প্রথমে আমি সেজে রোদকে গুলি করা, আর তারপর রোজ সেজে আমাকে মারতে চাওয়া। আসলে আমাদের ভুল বোঝানো হয়েছে। শীত এত বড় খেলাটা কে খেলতে পারে? নীরব বলে উঠল, আমিও এখন সেটা ভাবছি। হুট করেই শুভ্র বলল, আই থিঙ্ক, নো আই এম শিওর, আমি বুঝতে পেরেছি। এবার আমি সবার সামনে আনব ওদের। রোজ এসবে কান না দিয়ে বলল, কিন্তু এত কিছুর পরও এটা পাল্টে যাবে না যে তুমি এই খেলায় নিজের সন্তানকে গুটি বানাতে চেয়েছ। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ রোজ। তুমি ভাবলে কি করে আমি এটা করব? আরে আমার এমন কোনো ইচ্ছে থাকলে তুমি প্রেগন্যান্ট জেনে আমি বাংলাদেশে আসতাম না। আমাকে দেখানো হয়েছে তুমি আমাকে খুন করতে চেয়েছ, তবুও আমি তোমাকে ভালোবেসেছি। আর আমি এমন করেছি যাতে তুমি আমাকে না ছাড়তে পারো, যাতে তুমি নিজে আমাকে চাও। আমার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকত তাহলে আমি লন্ডনেই থেকে যেতাম আর সবাই তোমাকে খারাপ বলতো, কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে তুমি বলতে পারতে যে তোমার পেটে আমার সন্তান। কারণ সবার কাছে আমি মৃত। আমি আজও তোমাকেই ভালোবাসি, আর আমি আমার সন্তানকেও ভালোবাসি। তুমি কোনো দিন আমাকে বোঝোনি আর বুঝবেও না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? যদি তুমি জানতে যে আমি তোমাকে মারতে চাই, তাহলে তুমি কি করতে বলো? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল। রোজ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল। রোজ সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। ওর কানে শুভ্র বলা কথাটা বাজছে, তুমি কোনো দিন আমাকে বোঝোনি আর বুঝবেও না। রোজ হঠাৎ নিচে বসে পড়ল। তামান্না রোজের পাশে গিয়ে বলল, দাভাই তোকে অনেক ভালোবাসে রোজ। এরকম একজনকে জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু তুই পেয়েছিস তাকে আগলে রাখো। আর ভুলে যাস না তোর সন্তানের বাবা কিন্তু দাভাই। রোজ হাউ মাউ করে কেঁদে দিল। তামান্নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো শুভ্রকে ভালোবাসি। এই 2 বছরে এমন একটা দিন নেই যেদিন শুভ্র কথা ভেবে আমি কাঁদিনি। রোদ অবাক হয়ে বলল, কি বলছিস রোজ? রোজ কাঁদতে কাঁদতেই বলল,
জানিস ভাইয়া, আমি নেশা করতাম শুধু মায়ের কষ্ট থেকে মুক্তি পেতে, কিন্তু তবুও আমি পারিনি ভুলতে। তোদের কাউকে আমি বুঝতে দিতাম না, আর তোরাও কখনো আমাকে বুঝিসনি। সবার চোখে আমার এভাবে বদলে যাওয়াটা পড়ত, কিন্তু বদলে যাওয়ার কারণ কেউ খোঁজেনি। হ্যাঁ, আমার ভার্সিটির ফ্রেন্ডরা আমাকে এসব করতে বলেছে, কিন্তু ওরা তো আমাকে মারপিটও শিখিয়েছে, আর গান চালানোও শিখিয়েছে। এগুলো তো ভালোই হয়েছে আমার জন্য। জানিস তো, রাতের আধারের বুকফাটা চিৎকার কারো কানে পৌঁছায় না, তাই আমার কান্না তোরা কেউ দেখিসনি। তামান্না, তুই বলতি না তোর দাভাই মরে যাওয়ার কথা শুনে আমি কাঁদিনি? আরে তুই তো জানিসও না, বরং উইদিনের মতো আমি জীবনে কোনো দিন কাঁদিনি। আমিও তো ভালোবাসি শুভ্রকে। সবার চোখ দিয়েই পানি পড়ছে। নীরব অবাক হয়ে মনে মনে বলল, এটা ভাইয়াকে বলতে হবে। রোজ চোখ মুছে উঠে বসল। বাড়ি যাওয়ার আগে নীরবকে বলল, তুমি যদি শুভ্র চাচাতো ভাই হও, তাহলে তো তোমার নাম নীরব চৌধুরী, তাই না? তো তুমি কেন বলতে যে তোমার নাম নীরব খান? নীরব মিনমিন করে বলল, আসলে আমি রেগে বলতাম, আর এই 6 মাস প্ল্যান মাফিক ভাইয়ার কথায় বলেছি। রোজ আর কিছু বলল না। সবাই নীরবকে বলে চলে এলো। নীরব সোফায় বসে বলল, এবার মেইন শয়ুকে খুঁজতে হবে। কে বা কারা ভাইয়াকে মারতে চায়, আর তারা রোজকেই বা কেন ফাঁসালো? এর মাঝে কেউ নীরবকে ডাকতে ডাকতে ভেতরে এলো। সেদিকে তাকিয়ে নীরবের চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে। নীরব হাঁ করে তাকিয়ে থেকে বলল, তুমি এখন এখানে? মেয়েটা নীরবের সামনে এসে বলল, ইয়াপ বেবি। নীরব আমতা আমতা করে বলল, তুমি এখানে কি করছো রাহি? রাহি হচ্ছে মেয়েটার নাম। রাহি নীরবের গলা জড়িয়ে ধরে বলল, তোমাকে খুব মিস করছিলাম বেবি। নীরব গলা ছাড়িয়ে বলল, শাট আপ এন্ড ডোন্ট কল মি বেবি। তোমার আমাকে দেখে বেবি লাগে? রাহি ভেংচি কেটে বলল, তাহলে কি রোজ বেবি? নীরব গোল গোল চোখ করে বলল, তুমি এই রাতে এখানে কেন এসেছ? রাহি নাকি কান্না কেঁদে বলল, ড্যাডির সাথে রাগ করে এসেছি। ড্যাডি আমাকে একটুও ভালোবাসে না, বলে নীরবকে জড়িয়ে ধরল। নীরব মুচড়ামুচড়ি করে বলল, আরে আরে কি করছো? আমাকে জড়িয়ে ধরলে কেন? রাহি, ছাড়ো আমাকে প্লিজ। রাহি নীরবের বুকে মুখ লুকিয়ে বলল, না, ছাড়ব না তোমাকে। আমি আজকে এখানেই থাকব। নীরব চোখ বড় বড় করে বলল, এসব কি বলছো? হ্যাঁ। রাহি মুখ কালো করে বলল, তুমিও আমাকে ভালোবাসো না? নীরব মিনমিন করে বলল, আরে সেটা না। রাহি এবার একগাল হেসে বলল, তাহলে ভালোবাসো? বলে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব মিটিমিটি হাসছে রাহিকে দেখে। শুভ্র নিজের বাড়ি বসে আছে। এতদিন ড্যানি জানত শুভ্র বেঁচে আছে, তবুও কিছুদিন আগে জেনেছে। শুভ্র ভাবছে কাল আবিরের বাবার কাছে যাবে, আর তাকে গিয়ে আগে সবটা জানাতে হবে। এরপর আসল সয়ুদের ব্যবস্থা নেবে। সবাই শুভ্রকে দেখে খুশি হয়েছে। শুভ্র রাগী হলেও বিনা কারণে কাউকে কিছু বলেনি কখনো। ড্যানি এসে বলল, স্যার, আমি খোঁজ নিয়েছি। শুভ্র ওভাবে থেকেই বলল, কোথায় আছে ও? ড্যানি শুভ্রর সামনে এসে বলল, আপনার ধারণা ঠিক ছিল, ও বাংলাদেশেই আছে এখন। তবে শুনেছি 4 দিন পর আমেরিকা যাবে। শুভ্র বাঁকা হেসে বলল, এবার ও সেখানেই যাবে যেখানে আমি পাঠাবো। ড্যানি চলে গেল।
শুভ্র এক কাপ কফি নিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপে দেখছে রোজ কি করছে। রোজ বিষণ্ণ মন নিয়ে বসে আছে। মনের আকাশে এতদিন যে মেঘ জমেছিল, সেই মেঘ থেকে আজকে যেন বৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে রোজের জানা নেই। চোখগুলো বারবার ভরে আসছে, আর রোজ চোখ মুছতে ব্যস্ত হচ্ছে বারবার। পেটে হাত দিয়ে বসে আছে। শুভ্র এসব ল্যাপটপে দেখল, এরপর বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রোজ এখনো একইভাবে বসে আছে। এর মাঝে রুমে তামান্না এলো কোলে মেঘ। তামান্না এসে রোজকে ডেকে বলল, রজনীগন্ধা খাবি না সোনা? রোজ চোখ মুছে বলল, আমার এখন খিদে নেই রে। তামান্না মেঘকে বিছানায় বসিয়ে বলল, নিজের বেবির জন্য তো খেতে হবে। রোজ ফুপিয়ে কেঁদে বলল, আমার কিছু ভালো লাগছে না তামুনি। তখনই কর্কশ গলায় কেউ বলে উঠল, এই মেয়ে। এত জোরে বলল মেঘ ভ্যা ভ্যা করে কেঁদে দিল। রোজ আর তামান্না কেঁপে উঠল। তামান্না তাড়াতাড়ি মেঘকে কোলে নিল। এরপর তাকিয়ে দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। আসলে শুভ্র মেঘকে দেখেনি। রোজ শুভ্রকে দেখে বলল, তুমি? শুভ্র রুমে এসে মেঘকে আগে কোলে নিল। মেঘ শুভ্র দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। শুভ্র মুচকি হেসে বলল, কি রে ব্যাটা, আমাকে চিনতে পারছ না? অবশ্য চিনবে কি করে বলো? তোমার চুড়েল পিপি কখনো কি আমার ছবি দেখিয়েছে? রোজ রেগে বলল, এই তুমি কাকে চুড়েল বলছ? শুভ্র ভাবুকভাবে বলল, তোমার আরেকটা বোন আছে? রোজ ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, মানে? আমার আরেকটা বোন কোথা থেকে আসবে? শুভ্র এবার ঠোঁট চেপে হেসে বলল, তাহলে তো তোমাকেই বলেছি। রোজ রেগে ফোঁস ফোঁস করছে। মেঘ একবার রোজ আরেকবার শুভ্র দিকে তাকাচ্ছে। শুভ্র মেঘকে অনেকক্ষণ আদর করে বলল, রোজ রেডি হও যাও। রোজ ভ্রু কুঁচকে বলল, রেডি হব মানে? শুভ্র হেসে বলল, তোমাকে নিতে এসেছি। তামান্না মেঘকে নিয়ে বলল, এই রাতে? শুভ্র খানিকটা হেসে বলল, হ্যাঁ রে, এখনই যাব। তামান্না গাল ফুলিয়ে বলল, আজকে থেকে কাল যাবে। এখন রাতে কোথাও যাওয়া হচ্ছে না। এরপর সবার জোড়াজুড়িতে থেকে গেল শুভ্র। তবে রোজের সাথে কথা বলেনি। সারারাত ফোনে কি যেন করেছে। আর রোজ চোরের মতো শুভ্রকে দেখেছে। সকাল হতেই শুভ্র বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রোজ ফ্রেশ হয়ে এসে বলল, চলো। শুভ্র রোজকে দেখে বলল, এসব কি? রোজ না বুঝে বলল, কি? শুভ্র রেগে বলল, এই শার্ট প্যান্ট পাল্টে এসো। রোজ আমতা আমতা করে বলল, আমার তো আর কিছু নেই। আমি এসবই পরি সবসময়। শুভ্র একটা প্যাকেট দিয়ে বলল, রাতে দেখেছিলাম তোমার কাছে। কি আছে এটার মধ্যে? শুভ্র বিছানায় বসে বলল, খুলে দেখো আর এটাই পরে এসো। রোজ প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল। কারণ এটার মধ্যে শপিং মলে দেখা সেই গাউনটা। রোজ অবাক চোখে বলল, এটা? শুভ্র কিছু না বলে নিচে গেল। রোজ মুচকি হেসে গাউনটা পরে নিল। আয়নায় নিজেকে দেখে রোজের চোখে পানি চলে এলো। কতদিন পর এইসব ড্রেস পরলাম। শুভ্রই আমার জীবনের সব। আর তাই তো আমার জীবন আগের মতো হয়ে যাচ্ছে। রোজ একটু সেজে নিচে এলো। সবাই অবাক হয়ে রোজকে দেখছে। 2 বছর পর আজ এমন ড্রেস পরেছে রোজ। রোজের আম্মু তো কেঁদেই দিয়েছে। শুভ্র হাত ধরে বলল, এই 2 বছর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে।
ওকে তুমি আর কষ্ট পেতে দিও না বাবা। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, ও যাতে কষ্ট না পায় তাইতে ওকে নিতে এসেছি। সবাইকে বলে ওরা চলে গেল। ব্রেকফাস্ট করতে বলেছিল শুভ্র বলেছে ওর কাজ আছে। শুভ্র রোজকে নিয়ে রাজন রায়জাদার বাড়ি এলো। রোজ চিনতে না পেরে বলল, এটা কোথায় নিয়ে এলে? শুভ্র সিট বেল্ট খুলে বলল, নামও বলছি সব। রোজও সিট বেল্ট খুলে নেমে এলো। শুভ্র রোজের হাত ধরে ভিতরে নিয়ে গেল। রাজন রায়জাদা নিউজপেপার পড়ছিল। শুভ্রকে দেখে অবাক হয়ে বলল, আবির তুই? রোজ কিছু না বুঝেই বলল, কে আবির? শুভ্র গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ড্যাড তুমি কেমন আছো? আবিরের বাবা হেসে বলল, তোকে পেয়ে ভালো হয়ে গিয়েছি। এবার রোজকে খেয়াল করে বলল, ওকে। শুভ্র কিছু বলার আগেই বলল, আমার বৌমা নাকি? তার নাম কি? ঠিকানা দে, বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব। শুভ্র একটু চুপ থেকে বলল, ও আমার ওয়াইফ মিসেস রোজ চৌধুরী। উনি অবাক হয়ে বলল, তোর বউ মানে? আর তোর বউ হলে চৌধুরী কেন হবে? শুভ্র এবার সবটা বলল ওনাকে। সব শুনে উনি ছলছল চোখে বলল, তুই কি আমাকে ভুলে যাবি আবিরের মতো? শুভ্র ওনাকে জড়িয়ে ধরে বলল, কখনো না, আর আমি সব জানি। আবির তোমাকে ছেড়ে বউ নিয়ে আমেরিকা আছে। ওকে আমি তোমার কাছে ফিরিয়ে আনব ড্যাড। এরপর ওরা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। শুভ্র রোজকে রুমে রেখে বলল, লিসেন, ঠিক টাইমে খেয়ে নিও। আমার আসতে একটু দেরি হতে পারে। বলে যেতে গেলেই রোজ ডাক দিল। শুভ্র পিছনে তাকিয়ে বলল, কিছু বলবে? রোজ কাঁদো কাঁদো ফেস করে বলল, তুমি আমার উপর রেগে নেই তো? শুভ্র মুচকি হেসে বলল, এই একটা জায়গাতেই তো আমি উইক। আর সেটা হচ্ছে তুমি যাই করো না কেন। আমি তোমার উপর রেগে থাকতে পারি না। বলে শুভ্র চলে গেল। রোজ আজকে শান্তির নিঃশ্বাস ছাড়ছে। শুভ্র একটা রেস্টুরেন্টে গেল, সাথে নীরবও আছে। ভাইয়া এবার কি করবে? নীরবের কথা শুনে শুভ্র বলল, ওকে জিন্দা দাফন করে দেব আমি। এর মাঝে চোখ গেল একটু দূরের টেবিলে। শুভ্র সেদিকে তাকিয়ে শকট হয়ে গেল, কারণ সেখানেই ওর শয়ুর সাথে সাফিয়া বসে আছে। শুভ্র এতক্ষণে সবটা বুঝতে পারছে। ওর কাছে এবার সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে। শুভ্র নিজের গার্ডদের ফোন করল। কিছুক্ষণের মধ্যেই গার্ডরা চলে এলো। শুভ্র রেস্টুরেন্টের সবার সামনে সামির আর সাফিয়াকে নিয়ে গেল। শুভ্র আরহান চাচ্চুর ছেলে সামির, মানে শুভ্র আরেক চাচাতো ভাই। শুভ্র ওদের আটকে রেখে বাড়ি এলো। বাড়ি এসে গলা ফাটিয়ে রোজকে ডাকতে লাগল। শুভ্র এমন রোজ ভয় পেয়ে নিচে এসে বলল, কি হয়েছে শুভ্র? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আমি জেনে গিয়েছি ওরা কারা। রোজ অবাক হয়ে বলল, কারা? শুভ্র একটু চুপ থেকে বলল, আমার কাজিন সামির আর তোমার কাজিন সাফিয়া। রোজ অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? শুভ্র কিছু না বলে রোজকে গোডাউনে নিয়ে এলো। এখানে এসে রোজ একটু ভয় পেয়ে গেল। রোজকে নিয়ে শুভ্র সাফিয়ার সামনে গিয়ে বলল, সো মিস সাফিয়া, সত্যিটা কি এমনি বলবেন, নাকি আমাকে দায়িত্ব নিতে হবে? সাফিয়া তুতলিয়ে বলল, কোনো সত্যি? শুভ্র বাঁকা হেসে বলল, ওকে কোনো ব্যাপার না ড্যানি। সাথে সাথে ড্যানি লোহার শিক নিয়ে এলো, যেটা পুড়িয়ে লাল করা হয়েছে। লোহার শিকটা দেখেই সাফিয়া বলল, বলছি সব বলছি।
রোজ অবাক চোখে তাকিয়ে আছে। সেদিন রোজ না, ওটা আমি ছিলাম রোজের রূপে। আসলে রোজের মুখোশ পরা আমি ছিলাম। আমার জিদ তো সেদিনই চেপেছিল, যেদিন রোজ আমাকে তোমার থেকে দূরে থাকতে বলল। আর তুমি মলে সবার সামনে আমাকে ইনসাল্ট করলে। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই। ধীরে ধীরে এই ভাবনাটা তীব্র হল। আর হঠাৎ সামিরের সাথে দেখা হল। ও বলল তোমরা ওর বাবাকে মেরে ফেলেছ, তাই ও তোমাদের শাস্তি দিতে চায়। সামির আগে থেকেই শুভ্রকে কিভাবে কাবু করবে ভাবছিল। আর রোদ ভাইয়াকেও সামিরই গুলি করেছিল শুভ্র সেজে। আর গুলি করে গিয়ে দেখে ওর বাবাকে তোমরা মারছ। ও ভয়তে তোমাদের সামনে যায়নি। আমাকে নিয়ে প্ল্যান করে শুভ্রকে সরানোর। আর জেদে পড়ে আমিও রাজি হয়ে যাই। তোমাদের দোষ নেই, সব আমরা করেছি। প্লিজ এবার আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন করব না। সামির চেঁচিয়ে বলল। শুভ্র আমাকে ছাড় বলছি। রোজ কিছুক্ষণ চুপ থেকে বলল। শুভ্র আমাকে কুমির এনে দিতে পারবে? শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট? কেন? রোজ শক্ত হয়ে বলল, পারবে কি না? শুভ্র মিনমিন করে বলল, পারবো না কেন? কালই পেয়ে যাবে। রোজ উল্টো ঘুরে বলল, ড্যানি এরা যেন পালাতে না পারে। কাল ফোন করার পর ওদের বাড়ি নিয়ে আসবে। শুভ্র, নীরব এখন বাড়ি চলো। ওরা ভদ্র ছেলেদের মতো চলে গেল। পরের দিন বিশাল বড় একটা কুমির নিয়ে এলো দক্ষরা। রোজের কথা মতো ওটা শুভ্র সুইমিং পুলে ছাড়ল। নীরব আর শুভ্র কিছুই বুঝতে পারছে না। রোজ দক্ষদের বলল, 1 ঘন্টা পর এসে আবার নিয়ে যাবেন। ওরা ওকে ম্যাম বলে চলে গেল। এগুলো বিদেশ থেকে আনা, আবার বিদেশেই ফেরত পাঠানো হবে। রোজের কথা মতো সামির আর সাফিয়াকে নিয়ে এলো। কুমিরটার নাম ডার্ক রাখা। ডার্ককে দেখে সামির আর সাফিয়া দুজনেই ভয় পেয়ে গেল। রোজ ওদের সামনে দাঁড়িয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মেরে বলল, ড্যানি ওদের এই পুলে ফেলে দাও। আর হ্যাঁ, অবশ্যই হাত পা বেঁধে। শুভ্র আর নীরব শকট হয়ে একসাথে বলল, হোয়াট? এসব কি বলছো? রোজ অগ্নিদৃষ্টিতে তাকাল। রোজের চোখ থেকে যেন আগুন ঝরছে। 2 মাফিয়াই ঢোক গিলল। ড্যানি রোজের কথা মতো ওদের হাত পা বেঁধে ফেলে দিল। ওরা পাগলের মতো চিৎকার করছে। মুহূর্তেই সুইমিং পুলের পানি লাল রং ধারণ করল। কতক্ষণ পর ওরাও চুপ হয়ে গেল। এই দৃশ্য থেকে সবাই ভয় কাঁপছে। শুভ্র আমতা আমতা করে বলল, ওদের আমি মারতে চেয়েছিলাম। রোজ কিছু না বলে হনহন করে ভেতরে চলে গেল। শুভ্র ড্যানিকে বলল ওদের সরিয়ে পানি চেঞ্জ করতে। বলে শুভ্র ভিতরে চলে গেল। রোজ বিছানায় বসে কাঁদছে। হাজার হোক সাফিয়া ওর কাজিন ছিল, কিন্তু সাফিয়া যেটা করেছে তার কোনো ক্ষমা নেই। শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরল। রোজ শুভ্রকে ধরে ফুঁপিয়ে কাঁদছে। নীরব সব ঝামেলা মিটিয়ে এসে বলল, এই রোমিও জুলিয়েট। শুভ্র রোজকে ছেড়ে বলল, তুই? নীরব হা করে বলল, ভুলে গেলি তোর ভাই আমি। কতক্ষণ পর শুনতে পেল, নীরব এই নীরবের বাচ্চা। রোজ আর শুভ্র অবাক হলেও নীরব মিনমিন করছে। নিচে গিয়ে শুভ্র অবাক হয়ে বলল, রাহি তুই? রাহি ডোন্ট কেয়ার ভাবে বলল, ইয়েস, তোর ভাইয়ের হবু বউ। শুভ্র নীরবের দিকে তাকাল। নীরব বাইন মাছের মতো মুচড়া মুচড়ি করছে। শুভ্র রাহির কথায় ভ্রু কুঁচকে নীরবের দিকে তাকাল। নীরব সেটা দেখে বাইন মাছের মতো মুচড়া মুচড়ি করছে।
এবার শুভ্র বিরক্তি নিয়ে বলল, কি রে, এমন করছিস কেন? নীরব মিনমিন করে বলল, ভাইয়া একটু শুনবি? রাহি ফোড়ন কেটে বলল, শুভ্র, আগে আমার কথা শোন। দেখ, স্কুলে থাকতে তুই আমাকে পাত্তা দিসনি, কলেজে উঠে তো কোথায় গায়েব হয়ে গেলি। এখন আমি তোর ভাইকে ভালোবাসি, আর তোর ভাইও আমাকে ভালোবাসে, তাই তুই আমাদের বিয়ের ব্যবস্থা কর। আসলে রাহি হচ্ছে নীরবের ক্লাসমেট, যদিও কলেজ লাইফে আলাদা হয়ে গিয়েছিল, পরে ভার্সিটিতে আবার ওদের দেখা হয়, আর তখন থেকেই রাহি নীরবকে পছন্দ করত। নীরবেরও রাহিকে ভালো লাগত, আর ভালো লাগা থেকে ভালোবাসা জন্ম নেয়। শুভ্র কপাল কুঁচকে বলল, নীরব, তুই ওকে ভালোবাসিস? নীরব আমতা আমতা করে বলল, মানে ভাইয়া, হ্যাঁ। রোজ এতক্ষণ দর্শক হয়ে সব দেখেছে। নীরবের কথা শুনে বলল, তাহলে এমন আমতা আমতা করছো কেন? রাহি মুচকি হেসে বলল, আরে শুভ্র, এটা তোর বউ নাকি? শুভ্র হেসে বলল, হ্যাঁ, ওর নাম রোজ, আর রোজ ও হচ্ছে রাহি, আমার আর নীরবের পরিচিত। আর এখন তো ও মিসেস নীরব হতে চলেছে। রোজ রাহির সাথে পরিচিত হয়ে নিল, তবে আপাতত রোজের মাথায় অন্য কিছু চলছে, যেটা শুভ্র কাছ থেকেই জানতে হবে। রাহির সাথে কথা বলে ওরা রুমে গেল। রাহি এসেছে নীরবকে নিয়ে ঘুরতে যেতে, তাই নীরব রাহিকে নিয়ে বেরিয়ে গিয়েছে। রোজ রুমে এসে শুভ্রকে কিছু বলবে তার আগে শুভ্র বলল, এখন ফ্রেশ হওয়া দরকার, বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একেবারে শাওয়ার নিয়েই বেরিয়ে এলো শুভ্র। শুভ্র পেটে, বুকে আঘাতের দাগ এখনো আছে। শুভ্র আয়নার সামনে যেতেই রোজের চোখ পড়ল শুভ্র পিঠে। শুভ্র পিঠেও একটা গোল দাগ, যেমনটা শুভ্র বুকে যেখানে গুলি লেগে দাগ হয়ে আছে। রোজ শুভ্র পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, শুভ্র, তোমার পিঠে এই দাগ? শুভ্র চুল মুছতে মুছতে বলল, ছাড়ো, এটা কিছু না। রোজ শুভ্রকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে বলো প্লিজ। শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরে বলল, অতীত ঘেটে কি লাভ রোজ? রোজ আর কিছু বলল না, ভাবল নীরবের থেকে যদি জানা যায়। এর মাঝে শুভ্র বলে উঠল, জানো তো, সেই রাতে তুমি ভেবে সাফিয়াকে বলেছিলাম যে আমি তো ভেবেছি ওই ঘটনার পর তুমি আমাকে ভুলে যাবে। রোজ শুভ্র বুক থেকে বিড়ালের মতো উকি দিয়ে বলল, কোনো ঘটনা? শুভ্র মুখ কালো করে বলল, আমি জানি তুমি রোদকে অনেক ভালোবাসো, আর রোদের গুলি লেগে ওভাবে নিখোঁজ হওয়ায় তুমি অনেক কষ্ট পেয়েছ, তাই ভেবেছি এসবের মাঝে তুমি আমাকে ভুলে যাবে। রোজ মন খারাপ করে বলল, তুমি ওই 7 দিন কোথায় ছিলে? ভাইয়া নেই শুনেও তো তুমি এলে না, এতে তো আমি আরো বেশি ডাউট করেছি তোমাকে। শুভ্র কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এরপর নিজের মনে মনে বলল, না, রেড রোজকে এটা বলার দরকার নেই। ও যদি জানে ওই 7 দিন আমি হসপিটালে ছিলাম, বিকজ চাচ্চু আমাকে ওনাকে মারার পর মৃত ভেবে চলে আসার সময় গুলি করেছিল, আর সেই গুলির দাগ আমার পিঠে। এটা শুনলে রোজ উত্তেজিত হয়ে যাবে, আর ওর এই সময় উত্তেজনা ভালো হবে না। শুভ্র চুপ করে থেকে বলল, এসব বাদ দাও প্লিজ। রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাহি নাম্বার দিয়ে গিয়েছে। শুভ্র রাহির বাবাকে ফোন করে সব বলল। রাহির বাবা নীরব আর শুভ্র দুজনকেই চেনে, তাই উনি আপত্তি করল না। তবে কথা হলো আগে শুভ্ররা রাহিদের বাড়ি যাবে, তারপর ওনারাও আসবে বিয়ের তারিখ দিতে। দেখতে
দেখতে 1 মাস কেটে গিয়েছে। এর মাঝে ওদের বিয়ের তারিখও দিয়েছে। আজ নীরব আর রাহির বিয়ে। শুভ্র ওর কথা মতো আবিরকে ফিরিয়ে এনেছে। রাজন রায়জাদা সহ আবিরের বউও এসেছে বিয়েতে। শুভ্রদের বাড়িতেই বিয়ের আয়োজন করেছে। পুরো বাড়িটা অনেক রকম লাইটিং করেছে। অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হল। রাহিকে এই বাড়িতে নিয়ে এসেছে। নীরব বাসর ঘরে ঢুকতে গেলেই সবাই পথ আটকাল। নীরব ভ্রু কুঁচকে রোজকে বলল, এই তোমরা পথ আটকেছ কেন? রোজ কোমরে হাত দিয়ে বলল, টাকা বের করো। নীরব গোল গোল চোখ করে বলল, কোনো টাকা? কিসের টাকা? রোজ দাঁত কেলিয়ে বলল, বউয়ের কাছে যাওয়ার আগে দিতে হয় রে পাগলা। নীরব এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কাছে টাকা নেই। রোজ কপাল কুঁচকে বলল, টাকা বের করো। নীরব মিনমিন করে বলল, তোমার লজ্জা করে না? বড় ভাবি হয়ে টাকা চাও দেবরের কাছে? এর মাঝে শুভ্র এসে বলল, এখানে কি হচ্ছে? শুভ্রকে দেখে নীরব বলল, ভাইয়া দেখ না, এরা টাকা চাইতে এসেছে। শুভ্র রোজের হাত ধরে বলল, তুই রিল্যাক্সে বাসর কর, একে আমি নিয়ে যাচ্ছি। জানিস তো, এদের দলের লিডার আমার বউ। বলে রোজকে নিয়ে গেল। আর নীরব হা করে তাকিয়ে আছে। শুভ্র বলা কথা ভাবছে, রিল্যাক্সে বাসর কর। নীরব একবার সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দরজা আটকে দিল। এদিকে রোজকে নিয়ে শুভ্র রুমে তো এসেছে, কিন্তু শুভ্র পড়েছে মুসিবতে। রোজ বারবার বলছে ওখানেই যাবে, আর ও নীরবের থেকেই টাকা নেবে। শুভ্র ভ্রু কুঁচকে রোজকে দেখছে। রোজ বাচ্চাদের মতো হাত পা ছুড়ছে। আপাতত একে দেখে কেউ ভাববে না যে এর পেটে বাচ্চা আছে। এসব ভেবে শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, এমন করছো কেন? শুভ্র এই শান্ত আওয়াজ শুনে রোজ ভেজা বিড়ালের মতো চুপসে বলল, আমি ওখানে যাব। শুভ্র শান্তভাবে রোজের দিকে তাকিয়ে আছে। রোজ শুভ্রকে এভাবে দেখে মনে মনে বলল, রোজ এখন রামধমক খেতে না চাইলে চুপ করে যা। বলে রোজ চুপ হয়ে গেল। চুপ করেই বিছানায় শুয়ে পড়ল। শুভ্র লাইট বন্ধ করে রোজের পাশে শুয়ে পড়ল। রোজকে টেনে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। ওরাও ঘুম থেকে উঠে গেল। শুভ্র আগেই উঠে গিয়েছে। আজকে নীরবের রিসেপশন, তাই বাড়িতে কাজ আছে। রোজ ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নীরবকে একা পেয়ে ওর কাছে গিয়ে বলল, নীরব, তোমার সাথে কথা আছে। নীরব হেসে বলল, বলুন ভাবি। রোজ নীরবকে জিজ্ঞেস করল, শুভ্র পিঠে দাগ কিসের? তুমি তো অবশ্যই দেখেছ। আমি এটা বুঝেছি, ওটা গুলির দাগ। কিন্তু এই গুলি ওর কবে লাগলো? নীরব অবাক হয়ে বলল, ভাইয়া তোমাকে বলেনি? রোজ মাথা নেড়ে না বলল। নীরব হালকা হেসে বলল, তাহলে ভাইয়া চায়নি তুমি উত্তেজিত হও। রোজ ভ্রু নাচিয়ে বলল, মানে? নীরব রোজকে সব বলল। এটাও বলল ওই 7 দিন শুভ্র খুব খারাপ অবস্থা ছিল। এর মাঝে নীরবকে শুভ্র ডাকল, তাই নীরব চলে গেল। রোজ পা টিপে রুমে চলে এলো। বিছানায় ধপ করে বসে পড়ল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কত কিছু সহ্য করেছে শুভ্র। হসপিটাল থেকে এসেই আবার অ্যাটাক হয়েছে ওর উপর। আর সেটাও করেছিল আমার কাজিন। না, আমি তোকে মেরে ভুল করিনি। আমার শুভ্রকে কতটা কষ্ট দিয়েছিস তোরা। এর মাঝে শুভ্র রুমে এলো। আর এসে রোজকে কাঁদতে দেখে অস্থির হয়ে গেল। রোজের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলল,
রেড রোজ কি হয়েছে? তুমি এভাবে কাঁদছ কেন? রোজ শুভ্রকে জড়িয়ে ধরে বলল। তুমি কেন আমাকে বলনি শুভ্র? তোমার পিঠে গুলি লেগেছিল। আর ওই 7 দিন হসপিটালে ছিলে কেন বলনি? শুভ্র চমকে বলল। তুমি কি করে জানলে এসব? রোজ চোখ মুছে বলল। আমি জানি, আমি সব জানি। শুভ্র কপাল কুঁচকে বলল। নীরব বলেছে তাই না? ওকে তো আমি। রোজ চোখ গরম করে তাকালো। সেটা দেখে শুভ্র মিনমিন করে বলল। আমি ওকে কি বলবো? আমি কি ওকে কিছু বলতে পারি? রোজ ভেঙচি কেটে বসে রইল। শুভ্র বুঝল রোজ রেগে আছে। শুভ্র রোজের পাশে বসে বলল। দেখো রেড রোজ, এখন তো সব ঠিক হয়ে গিয়েছে। তাহলে পুরনো কথা কেন ভাবছ? এতে শুধুই মন খারাপ হবে। তাই এসব ভুলে যাওয়াটা ভালো হবে। রোজ হ্যাঁ বলল। শুভ্র রোজের খাবার রুমে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছে। দুপুর হতেই সবাই রেডি হতে ব্যস্ত হয়ে গেল। শুভ্র রোজকে দূরে দূরে রেখেছে। রিসেপশন শেষে রাহি আর নীরব রাহিদের বাড়িতে গিয়েছে। রোজ আর শুভ্রকে যেতে বলেছিল, কিন্তু শুভ্র রোজকে নিয়ে যায়নি। এভাবেই ওদের দিনগুলো কাটছে। সাফিয়ার খোঁজ করলে ওরা বলেছে সামিরের সাথে পালিয়ে লন্ডন চলে গিয়েছে। আর সাফিয়া যা করেছে সেটাও বলেছে। সব শুনে সাফিয়ার প্রতি সবার ঘৃণা চলে এসেছে। তাই ওর খোঁজ আর কেউ করেনি। 7 মাস পর শুভ্র সারা শরীর কাঁপছে। চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। নীরব শুভ্রকে সামলানোর চেষ্টা করছে। শুভ্র চোখমুখ শক্ত করে বলল, নীরব আমাকে ছাড়, আমি ওটির ভিতরে যাব। নীরব শুভ্রকে ধরে রেখে বলল, ভাইয়া রোজের কিছু হবে না। আর তোর বেবিরাও ঠিক থাকবে দেখিস। বেবিরা বলার কারণ হচ্ছে রোজের টুইন বেবি হবে। শুভ্রকে রোদ আর নীরব অনেক কষ্টে ধরে রেখেছে। সাথে রোজের প্রতি শুভ্র ভালোবাসা দেখে অবাকও হয়েছে। কতক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ পেল। শুভ্র নিজে থেকেই শান্ত হয়ে গেল। দুজন নার্স দুটো বাচ্চা নিয়ে এলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে। দুটো বাচ্চাই একদম ফুটফুটে। নার্স দুজন মুচকি হেসে এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী, আপনার একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি হয়েছে। শুভ্র সেদিকে কান না দিয়ে বলল, আমার ওয়াইফ কেমন আছে? নার্সরা অবাক হলেও হেসে বলল, আপনার ওয়াইফ একদম ঠিক আছে। কিছুক্ষণ পরই ওনাকে কেবিনে দেয়া হবে। শুভ্র যেন প্রাণ খুঁজে পেল। কাপা কাপা হাতে নিজের বেবিদের ছুঁয়ে দিল। এরপর আগে মেয়েকে কোলে নিল। এত ছোট বাবু একসাথে কোলে নিলে যদি পড়ে যায়, এটা ভেবে শুভ্র একজন একজন করে কোলে নিল। খুশিতে শুভ্র চোখে পানি চলে এসেছে। সবাই আজকে অনেক খুশি। রাহি তো লাফালাফি করছে। নীরব রাহিকে এক ধমক দিয়ে বলল, এই অবস্থায় লাফালাফি করছো কেন? রাহি 3 মাসের প্রেগন্যান্ট। নীরবের ধমক খেয়ে রাহি ভেঙচি কেটে চুপ হয়ে গেল। কতক্ষণ পর রোজকে কেবিনে শিফট করে দিল ডক্টর। আর সাথে এটাও বলেছে বেবিরা একদম ঠিক আছে আর রোজও চাইলে পরশুদিন বাড়ি নিয়ে যেতে পারে। শুভ্র রোজের মাথার কাছে গিয়ে বসল। রোজ চোখ খুলেই বলল, আমার বেবিরা কোথায়? রাহি আর তামান্না বেবিদের নিয়ে এলো। রোজ একসাথে দুজনকে দেখে মুখে হাত দিয়ে কেঁদে বলল, আমাদের বেবি শুভ্র। রোজ দুজনকে কোলে নিয়ে বুকে মিশিয়ে নিল। রোজ চুপ করে মাতৃত্বটা অনুভব করছে। গতকাল পর্যন্ত যারা পেটে ছিল, পেটে রেখেই এতদিন মাতৃত্বটা অনুভব করেছে। আর আজকে বেবিরা কোলে।
সবাই তাকিয়ে দেখছে কিউট ফ্যামিলি একদম। একদিন পর ওদের বাড়ি নিয়ে এলো। সবাই বেবি দুটোকে নিয়ে মেতে থাকে। শুভ্র জীবনে এখন সুখের অভাব নেই। 5 বছর পর 5 স্টার হোটেলে শুভ্র ছেলেমেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। চারিদিকে লোকজনের আনাগোনা, পুরো হোটেল শুভ্র যেভাবে বলেছে সেভাবে সাজিয়েছে। শুভ্র আর রোজ অভ্র আর শুভ্রতাকে নিয়ে এলো। ও হ্যাঁ, ওদের ছেলে মেয়ে অভ্র আর শুভ্রতা। রোজ আর শুভ্রর সাথে মিলিয়েই নাম রেখেছে। অভ্র পুরো নাম রিজন চৌধুরী অভ্র, আর শুভ্র পুরো নাম রজনী চৌধুরী শুভ্রতা। দুই ভাইবোনকে কালার ম্যাচ করে ড্রেস পরিয়েছে। দুজনই ব্ল্যাক ড্রেস পরা আজকে। অভ্র দেখতে শুভ্র মতো হয়েছে, আর শুভ্রতা দেখতে রোজের মতো। সবাই এক এক করে চলে এলো। মেঘ এসেই শুভ্রতাকে ঘুরে ঘুরে দেখছে। সেটা দেখে শুভ্রতা বলল, মেঘ ভাইয়া, এভাবে কি দেখছ? মেঘ মুখ বাঁকিয়ে বলল, তোকে দেখছি রে পাগলি। শুভ্রতা রেগে বলল, আমি পাগলি নই। মেঘ শুভ্রতার মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত স্টুপিড কেন? আরে গাধি, এটা হচ্ছে ভালোবাসার নাম। তামান্না এটা শুনে ফেলল। শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই মেঘ, কি বললি তুই? মেঘ মানে কেটে পড়ল। তামান্না হা করে তাকিয়ে আছে। বেচারি এটা ভাবছে তার 7 বছরের ছেলে এগুলো কি বলে গেল। এদিকে অভ্র মেঘলাকে খুঁজছে। এবার আর না পেয়ে নীরবকে গিয়ে বলল, চাচ্চু, তোমার মেয়ে কোথায়? মেঘলা নীরবের পিছন থেকে বেরিয়ে বলল, এই তো আমি ভাইয়া। অভ্র রেগে কিছু বলবে, তার আগে ওদের কেক কাটতে নিয়ে গেল। কেক কাটা শেষে সব বাচ্চারা খেলছে, আর বড়রা গেস্টদের সাথে কথা বলছে। মেঘ শুভ্রতাকে না পেয়ে খুঁজতে লাগল। খুঁজে পেয়ে মেঘের মাথা গরম হয়ে গেল। মেঘ গিয়ে শুভ্রতার সাথের ছেলেটাকে চড় মেরে বলল, তোর সাহস তো কম না, তুই ওকে টাচ করলি কেন? আর কি বললি তুই? ও তোর শুভ্রতা, আকাশের শুভ্রতা। শোন, ও শুধু আমার শুভ্রতা, মেঘের শুভ্রতা, বুঝলি? সবাই হা করে তাকিয়ে আছে। রোদ আর তামান্না গালে হাত দিয়ে হা করে আছে। রোজ মিটি মিটি হাসছে। শুভ্র ভ্রু কুচকে তাকিয়ে আছে। নীরব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। রাহি বড় বড় চোখ করে মেঘকে দেখছে। অভ্র মেঘলার হাত শক্ত করে ধরে রেখেছে। শুভ্র ভ্রু কুচকানো দেখে শুভ্রতা বলল, পাপা, আমি ওকে বকিনি, মেঘ ভাইয়া মেরেছে। শুভ্র মেয়ের এমন কথা শুনে বলল, আমি জানি তো মা। শুভ্রতা এবার রোজকে বলল, মাম্মা সত্যি বলছি। রোজও হেসে বলল, আমরা জানি বেবি। রোদ মেঘের কাছে গিয়ে বলল, বাবা, তুমি এত রেগে আছো কেন? মেঘ ফোঁস ফোঁস করে বলল, ও কেন বলল পাপা? যে শুভ্রতা নাকি আকাশের শুভ্রতা? অভ্র কপাল কুঁচকে বলল, মেঘ ভাইয়া ও এটা বলেছে। এই ছেলেটা মেঘলাকেও এটা বলেছিল, যে মেঘলা নাকি আকাশের মেঘলা একে আমি। বলে গিয়ে ঠাটিয়ে চড় মারল। বেচারা আকাশ এবার কেঁদে দিল। আকাশের বাবা মা এসে তো ঝগড়া লাগিয়ে দিয়েছে। সবাই ওনাদের বুঝিয়ে পাঠিয়ে দিল। অভ্র আর মেঘকেও রাগ করল, কিন্তু তাতে ওদের কিছু হয়েছে বলে মনে হয় না। দুজনেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমরা একদম ঠিক করেছি মাম্মা, পাপা। সবাই বুঝল এদের কিছু বলে লাভ নেই। পার্টি শেষে সবাই বাড়ি চলে গেল। সবাই এখন খুব ভালো আছে, সুখে আছে নিজেদের বেবি নিয়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে ওরা এভাবেই থাকতে পারে। সমাপ্ত।